আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমরা আজকে এসএসসি বায়োলজির অধ্যায় 12 জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তির যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে যত রকমের প্রশ্ন আসলে বোর্ড পরীক্ষায় আসে, যত টাইপের প্রশ্ন আসে এবং যেই টপিকগুলো থেকে আসে সবগুলো একটা ভিডিওতে ইনশাল্লাহ কাভার করে ফেলবো। সো একটা ভিডিও যদি তুমি পুরোপুরি দেখে ফেলো, ইনশাল্লাহ তোমার অধ্যায় 12 জীবের বংশগতি এবং জৈব অভিব্যক্তি এটা নিয়ে আর কোনো প্রবলেম এসএসসি পরীক্ষার জন্য থাকবে না। সো চলো আমরা দেরি না করি, আমরা একটু ঝটপট দেখে ফেলি যে আসলে এই চ্যাপ্টার থেকে কেমন কি টপিক তোমাদেরকে পড়তে হবে। সো প্রথমে আমরা একটু টপিক লিস্টিংটা দেখবো এবং ইম্পর্টেন্সটাও তার পাশাপাশি বলে ফেলবো। প্রথমে আমি তোমাদেরকে একটা অ্যানালাইসিস একটু বলি। গত 6 বছরের প্রশ্ন যদি আমরা অ্যানালাইসিস করি, অধ্যায় 12 থেকে যতবার এটা সিলেবাসে ছিল প্রতিবারই এখান থেকে প্রশ্ন আসছে। এখন কথা হচ্ছে এইটুকুর মধ্যেই এটার ইম্পর্টেন্স শেষ না। অধ্যায় 12 থেকে গত 6 বছরে 50 বারেরও বেশি প্রশ্ন আসছে। আমি নাম্বারটা আবারও বলি, 50 বারেরও বেশি। তো তুমি যদি অন্যান্য চ্যাপ্টার একটু অ্যানালাইসিস করো, দেখবা সবচেয়ে বেশি মোটামুটি যেই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে সেইটা হচ্ছে অধ্যায় 12টা। তো এবং বিশেষ করে 2021 সালের প্রশ্নটা যদি তুমি একটু দেখো, তুমি দেখবা প্রত্যেকটা বোর্ডে কমপক্ষে 2টা করে প্রশ্ন অধ্যায় 12 থেকে ছিল। সো যেইবারই এই অধ্যায় 12টা পরীক্ষাতে থাকতেছে, মোটামুটি প্রতিবারই বা প্রত্যেক বোর্ডেই এইটা থেকে প্রশ্ন হয়। আবার এটা থেকে প্রশ্ন হওয়ার ফ্রিকোয়েন্সিটা এক না, শুধু এমনও হয় একইবারে 2টা প্রশ্ন অধ্যায় 12 থেকে আসতেছে। তার মানে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা অনেক অনেক বেশি। আবার এই চ্যাপ্টারটা একটু ইন্টারেস্টিংও বটে। তো সব কিছু মিলাই কিন্তু এই চ্যাপ্টার থেকে মোটামুটি আমরা বেশ ভালো একটা প্রিপারেশন পরীক্ষার জন্য নিতে পারি এবং পরীক্ষার জন্য আমাদের কিন্তু এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যেহেতু বেশি, সো আমাদের জন্য কিন্তু নাম্বার তোলাটাও এই ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় বা প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনাটাও এখান থেকে অনেক বেশি থাকে। তুমি যদি এই চ্যাপ্টারের টপিকগুলো একটু দেখো, মোটামুটি এই চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত 13টার মতো টপিক আছে। কিন্তু আমরা সবসময় বায়োলজিতে যেটা বলি যে তুমি আসলে সবগুলো টপিক থেকে সিকিউ এটা কিন্তু করা পসিবল হয় না। সো কনসেপ্ট বেস বা তোমার একদম বেসিক জায়গাগুলো থেকে যে প্রশ্ন হয়, মোটামুটি 13টা টপিকের মধ্য থেকে 5 থেকে 6টা টপিক কমনলি প্রতিবারই ঘুরায় ফিরায় আসে। এই 5 থেকে 6টা টপিক যদি তুমি ঠিকঠাক পড়ো, বিশ্বাস করো এই 5 থেকে 6টা টপিক থেকেই ইনশাল্লাহ তুমি প্রশ্নগুলো কমন পাবা। তাহলে সেই 5 থেকে 6টা টপিক আসলে কি, চলো আমরা এবার এইখান থেকে সেটা একটু দেখে ফেলার চেষ্টা করি। প্রথমেই দেখো, আমাদের এই চ্যাপ্টারের শুরুতে বংশগতি নিয়ে যেহেতু আলোচনা হয়, ডিএনএ বা আমরা জানি বংশগতীয় বস্তু হিসেবে ডিএনএটাই আমাদের থাকে, আরএনএটাও আছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট যেইটা সেটা হচ্ছে কিন্তু ডিএনএ। সো ডিএনএ থেকে মোটামুটি আমি যদি তোমাকে এতক্ষণ ধরে বলি যে এই চ্যাপ্টার থেকে 50 বারের বেশি প্রশ্ন আসছে, তাহলে ডিএনএ থেকে প্রশ্ন 30 বারের বেশি। হ্যাঁ, মোট যদি 50 বারের বেশি প্রশ্ন আসে, এর মধ্যে 30 বারেরই বেশি আসলে ডিএনএ থেকে প্রশ্ন আসছে। ডিএনএ থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে? ডিএনএ এর প্রতিরূপটা ব্যাখ্যা কিংবা ডিএনএ এর গঠন, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। তার মানে তুমি যদি এই চ্যাপ্টার থেকে একটা টপিকও পিক করো যেটা পরীক্ষায় আসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই একটা টপিক হচ্ছে আসলে ডিএনএ এর গঠন। সুতরাং এই ডিএনএ এর গঠন এটাতে আমরা সবচাইতে বেশি ফোকাস করব। তারপরে যদি তুমি এখান থেকে দেখো ডিএনএর প্রয়োজনীয়তা এবং বিশেষ করে ডিএনএ টেস্ট সম্পর্কিত যেই প্রশ্নগুলো, সেই ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কিত প্রশ্নগুলো কিন্তু ঘ নাম্বারের প্রশ্নে সবচেয়ে বেশি আসতে দেখা গেছে। আর ডিএনএর গঠন যেটা, সেটা হচ্ছে গ নাম্বারের প্রশ্নের জন্য সবচেয়ে বেশি আসতে দেখা যায়। সো এটা মোটামুটি কিন্তু গত 6 বছরে যদি 50 বারের বেশি প্রশ্ন হয়, এটা 30 বারেরও বেশি আসছে। আর এটা অ্যারাউন্ড ধরো তোমার হচ্ছে 25 বার। তার কারণটা হচ্ছে গ এর প্রশ্ন যখন এইটা দেয়, ম্যাক্সিমাম টাইমে ঘ এর প্রশ্ন ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এইটার প্রয়োজনীয়তাটা কিন্তু দিয়ে দেয়। অপরাধী শনাক্তকরণে হইতে পারে বা অন্যান্য যে কোনো কিছু ক্ষেত্রেই এই প্রশ্নটা সাধারণত ঘতে অ্যাড করে দেয়। তারপরে যে প্রশ্নটা মোটামুটি অনেক বেশিবার আসতে দেখা গেছে, সেটা হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণে তোমার হচ্ছে পুরুষের ভূমিকা, বা আমরা যদি বলি লিঙ্গ নির্ধারণে আসলে XY ক্রোমোজোমের যে ভূমিকাটা সেইটা। তো এটাও মূলত ঘ নাম্বারের প্রশ্নই আসে, কখনো কখনো এটা গ নাম্বারের প্রশ্নতেও আসে। তো আমাদের ডিএনএ এর গঠনটা যদি তোমার 30 বারের মতো আসে, এটা অ্যারাউন্ড 20 টাইমস হচ্ছে তোমার আসতে দেখা গেছে। সো এইটার ইম্পর্টেন্স আছে অবশ্যই, কিন্তু আগেরটা বা ডিএনএ গঠনের তুলনায় এটার ইম্পর্টেন্স একটু কম। আচ্ছা, তারপর হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের কারণ এবং ফলাফল। জেনেটিক ডিসঅর্ডার বলতে মূলত আমরা এখানে থ্যালাসেমিয়া আর বর্ণান্ধতার কথা বলি। সো থ্যালাসেমিয়া আর বর্ণান্ধতা থেকেও মোটামুটি প্রশ্ন আসছে, বাট খুব বেশি না, এটা 10 বারেরও কম। সো আমরা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার থেকে পড়বো, বাট
গুরুত্বটা অবশ্যই লিঙ্গ নির্ধারণের মতো হবে না। এটা 10 বারের অ্যারাউন্ড 10 বার হয়তো বা তোমার হচ্ছে এই প্রশ্নটা আসতে দেখা গেছে গত 6 বছরে। তারপরে হচ্ছে বিবর্তন, এইটা থেকে মোটামুটি সবচেয়ে কম প্রশ্ন আসে, বাট আসতে দেখা গেছে আমি যদি দেখছি গত 6 বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি অ্যারাউন্ড 6 থেকে 7 বার হচ্ছে তোমার এই বিবর্তন সংক্রান্ত প্রশ্নগুলো আসছে। সো বিবর্তন সংক্রান্ত প্রশ্নগুলো তোমার আসলে সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বলা যায় না, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তাহলে বাদ দেওয়া যাবে না। বাট এটা থেকে প্রশ্ন যেহেতু কম আসতেছে এটাতে ইম্পর্টেন্স আমরা কম দিচ্ছি। তার মানে এখান থেকে মোটামুটি আমরা ডিএনএর গঠন, তারপর হচ্ছে ডিএনএর টেস্ট, তারপর হচ্ছে লিঙ্গ নির্ধারণের ভূমিকা, তারপর হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারের কারণ এবং ফলাফল। আরেকটা জিনিস ডিএনএর গঠনের পাশাপাশি যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে ডিএনএর রেপ্লিকেশনটা বা ডিএনএর অনুলিপনটা। তো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএর অনুলিপন যেই টপিকটা, এই টপিকটাও মোটামুটি তোমার অ্যারাউন্ড 20 টাইমসের মতো হচ্ছে গত 6 বছরের প্রশ্নে আমি দেখতে পাইছি। সো মোটামুটি আমি জাস্ট এখান থেকে নাম্বারসগুলো এই কারণে বলতেছি, এক্স্যাক্ট নাম্বার তো হয়তো বা সবগুলো একসাথে যোগ করলে কারেক্ট না হইতে পারে, বাট মূল কথাটা হচ্ছে এখান থেকে এটার ফ্রিকুয়েন্সিটা কত বেশি বা ফ্রিকুয়েন্সিটা কত কম এইটা যাতে তুমি বুঝতে পারো। সো মোটামুটি চ্যাপ্টারের যে প্রশ্নের ফ্রিকুয়েন্সিটা বলছে এটা মোরলেস 50-এর আশপাশেই, মানে 50-এর বেশি হবে অ্যাকচুয়ালি। তো তুমি যদি এই টোটাল জিনিসটার অ্যানালাইসিসটা বুঝতে পারো তাহলে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কিন্তু তুমি খুব ইজিলি বুঝতে পারবা, এবং এইটা কিন্তু তোমাকে এই চ্যাপ্টারের যে প্রিপারেশন নিতে আমার মনে হয় যে টপিকের যেই ক্যাটাগরাইজেশনটা এটা অনেক বেশি হেল্প করবে। সো এবার চলো আমরা একটু একটা একটা করে টপিক দেখতে শুরু করি যে কোন টপিকটাকে আসলে কেমন প্রশ্ন আসে, এবং সেটা বেসিকটাও আমরা আগে দিয়ে একটু পড়ে নেব। সো প্রথমেই আমরা একটু একদম বংশগতীয় বস্তুর যে বেসিকটা একদম নিউক্লিয়াস থেকে শুরু করে আমরা হচ্ছে ডিএনএ পর্যন্ত একদম ওভারভিউটা দেখব। তো মূলত হচ্ছে আমরা জানি যে আমাদের কোষের নিউক্লিয়াসই হচ্ছে মূলত সব কিছু প্রসেস নিয়ন্ত্রণ করে। এখন নিউক্লিয়াসের ভেতরে আমরা জানি ক্রোমাটিন জালিকাগুলো থাকে, এবং এই ক্রোমাটিন জালিকাগুলো আসলে খুবই সরু এবং পেঁচানো অবস্থায় থাকে বলে আমরা এই যে আকৃতিটা, এই আকৃতিটা আসলে দেখতে নর্মালি এখান থেকে দেখি না। সো এই ক্রোমাটিন জালিকাগুলো ধরো যখন আস্তে আস্তে খাটো এবং মোটা হয় তখন আমরা আসলে এটাকে ক্রোমোজোম বলতেছি, তাই না? মানে ক্রোমাটিন জালিকাগুলোর মধ্যে আসলে ক্রোমোজোমগুলা অ্যাকচুয়ালি এখানে পেঁচানো অবস্থায় থাকতেছে। আচ্ছা, তো এই ক্রোমাটিন জালিকা থেকে আমরা আসলে ক্রোমোজোমের স্ট্রাকচারটা থেকে বের করে আনতে পারবো। তার মানে এইটাকে আমরা যদি ক্রোমোজোম বলি, এই ক্রোমোজোমের ভিতরে আবার কুণ্ডলিত অবস্থায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিএনএ। তার মানে এইখান থেকে ডিএনএ গুলা সূত্রাকার, যেহেতু এগুলো কুণ্ডলিত অবস্থায় হিস্টোন প্রোটিনের সাহায্যে এই ক্রোমোজোমের ভিতরে অবস্থান করে থাকে। তার মানে ডিএনএটা যেহেতু আমাদের বংশগতীয় বস্তু, সেইটা থাকে কোথায়? ক্রোমোজোমের ভিতরে। আবার এই ক্রোমোজোমটা থাকে কোথায়? পেঁচানো অবস্থায়, এটা ক্রোমাটিন জালিকা আকারে নিউক্লিয়াসের ভিতরে। মানে নিউক্লিয়াসের ভিতরে আমাদের বংশগতীয় বস্তুগুলো মূলত সংরক্ষিত থাকে। এই হচ্ছে জাস্ট একটা বেসিক ওভারভিউ। এই জায়গা থেকে এমসিকিউর অনেক প্রশ্ন আসে, অনেক সময় তোমার 1-2 মার্কসের প্রশ্ন আসে, বাট আমরা যেহেতু সিকিউতে ফোকাস করতেছি মূলত আমরা একটা বেসিক ওভারভিউ দেখার জন্য খালি এটা দেখলাম। এবার আমরা একটু সামনের দিকে দেখি। ওকে, সো প্রথমে তাইলে আমরা বংশগতীয় বস্তু হিসেবে এখান থেকে ক্রোমোজোমের নাম বলতেছি, ডিএনএ অথবা আরএনএ থাকবে। কখনোই ঘটনাটা এমন হয় না যে ডিএনএ এবং আরএনএ একই সঙ্গে থাকতেছে, এই ঘটনাটা কখনো ঘটে না। হয় ডিএনএ থাকবে নয় আরএনএ থাকবে, এবং আমরা একটা ক্ষুদ্র অংশ, হ্যাঁ ডিএনএরও একটা ক্ষুদ্র অংশ যেটা একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। জিন মানে হচ্ছে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একদম ক্ষুদ্র যেই অংশটা। তার মানে জিনটা হচ্ছে এইখানেই, আমরা যদি দেখাই ধরো এইটুক অংশটা আমাদের চুলের রং নিয়ন্ত্রণ করে, তাহলে একটা বিশেষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এইটুক অংশ। তাইলে এইটুক অংশ হচ্ছে চুলের রং নিয়ন্ত্রণকারী জিন। সো এখান থেকে জিনের কথা আমরা যেটা বললাম সেটা একটা বা একাধিক জিন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, আবার একটা জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। তো এই হচ্ছে বিষয় আমাদের হচ্ছে একদম বংশগতীয় বস্তুর বেসিকটা। এখন এইখান থেকে আসলে আমাদের কি কি পড়া লাগবে? এইখান থেকে মূলত আমাদের এই দুইটার গঠন সবচেয়ে বেশি পড়া লাগে, এবং ক্রোমোজোমের গঠনটা আসে, তবে এইটার ফ্রিকোয়েন্সিটা খুবই কম। তুমি যদি গত 6 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো আমার মনে হয় 3 থেকে 4 বার এই ক্রোমোজোমের গঠন নিয়ে প্রশ্ন আসছে, ঠিক আছে? আবার এই ক্রোমোজোমের গঠনটা তোমার দ্বিতীয় চ্যাপ্টারের সাথেও কানেক্টেড, তো মোটামুটি 2টা চ্যাপ্টার মিলায় অনেক সময় প্রশ্নটা হয়ে যাইতে পারে। ওকে,
তো আমরা একটু তাও ক্রোমোজোমের গঠনটা দেখেই শুরু করি যে ক্রোমোজোমের গঠনটা আসলে কেমন হয়। প্রথম হচ্ছে ক্রোমোজোমের এই যে চিত্রটা, এই চিত্র সংক্রান্ত যেই ব্যাখ্যা, এগুলো বেসিক্যালি অধ্যায় 2-এর পড়াশোনা। আমরা জাস্ট এই ক্রোমোজোমের গঠনটা এই কারণে দেখতেছি যাতে তুমি চ্যাপ্টার 12 পড়ার সময় এই জিনিসটা একটু রিলেট করে ফেলতে পারো। সো ক্রোমোজোমের মূলত হচ্ছে যে পার্টগুলো সবচেয়ে বেশি আমাদের এখান থেকে লাগতেছে, আমরা এখানে সেন্ট্রোমিয়ারের কথাটা সবসময় পড়ি। যে সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের 2টা পার্ট, মিনস হচ্ছে ক্রোমাটিডগুলোকে একসাথে যুক্ত করে রাখে। তো এর মধ্যে আমরা স্যাটেলাইট, একদম যে তোমার প্রান্তীয় অংশটা, এবং স্যাটেলাইটে আসলে ক্রোমোজোমের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে সংরক্ষিত থাকে। তো এই হচ্ছে মোটামুটি তোমার একটা ক্রোমোজোমের গঠন, যে গঠনটার খুব ব্যাখ্যাগুলো আমরা হচ্ছে অধ্যায় 2-এ খুব বেসিক থেকে দেখতেছি। আর এখানে জাস্ট তোমাদেরকে ওটা রিমাইন্ড করায় দেওয়ার জন্য যে এই ক্রোমোজোমের গঠনটার সাথে মিলায়ও কিন্তু অধ্যায় 12 থেকে প্রশ্ন আসে। সো আমরা এই ক্রোমোজোমের গঠনটাতে আর খুব বেশি ফোকাস করব না, আমরা অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা কেমন আসে সেটাও দেখব। বাট বেসিক্যালি ক্রোমোজোমের এই গঠনটা সংক্রান্ত প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য কাজে লাগে, বিশেষ করে এমসিকিউতে বেশি লাগে, সিকিউতে খুবই ফ্রিকোয়েন্সিটা কম। আচ্ছা, আমরা কিছু বেসিক তথ্য জানতে পারি এইটার, যেই তথ্যগুলো আসলে সবচেয়ে বেশি তোমার শর্ট কোয়েশ্চেনের জন্য লাগে, বিশেষ করে দৈর্ঘ্যের প্রস্থটা। আর এইখান থেকে আমরা আসলে যে 23 জোড়া ক্রোমোজোমের 22 জোড়া হচ্ছে অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম, এই জিনিসটা আসলে আমার মনে হয় যে ছোটোবেলা থেকে আমরা অনেক পড়ছি। সো এই জায়গাটায় আসলে আমাদের সব কিছুর মেইন যে পারপাসটা সেটা হচ্ছে ক্রোমোজোমের গঠনের সাথে অধ্যায় 12 রিলেট করে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্নগুলো একটু আমরা এখান থেকে ইনশাল্লাহ সামনের দিকে দেখে ফেলবো। ওকে, সো এবার আমরা একটু ক্রোমোজোমের কাজে চলে আসি। ক্রোমোজোমের কাজ থেকে আসলে আমরা ডিএনএর কাজের যে রিলেশনটা সেটা অ্যাকচুয়ালি পাই যেহেতু, সো আমরা ক্রোমোজোমের কাজ দিয়ে শুরু করতেছি। ক্রোমোজোমের মূল কাজটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করা। যেহেতু এটা বংশগতীয় বস্তু, ডিএনএ অথবা আরএনএ অথবা হচ্ছে তোমার এখান থেকে আমরা যদি বলতে পারি খুব স্পেসিফিক্যালি সেটা হচ্ছে জিনটা অ্যাকচুয়ালি ক্রোমোজোমের মধ্যে থাকে। তার মানে বংশগতির টোটাল যে বেস বা ভিত্তিটা তৈরি করে অ্যাকচুয়ালি ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাই হচ্ছে সব কিছুর ধারক এবং বাহক, কারণ ক্রোমোজোমটাই হচ্ছে ফাইনালি হচ্ছে আমাদের বা বংশগতীয় ধারায় পাস হয়, ঠিক আছে, বা ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার হয়। সো এই সব কিছুর কিন্তু ধারক এবং বাহক এটা হচ্ছে মূলত ক্রোমোজোম। তা আমাদের দেহের সকল বৈশিষ্ট্যগুলো এই ক্রোমোজোমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এবং ক্রোমোজোমের ভিতরেই আলটিমেটলি হচ্ছে আমাদের বংশগতীয় বস্তুগুলো সংরক্ষিত অবস্থায় থাকতেছে। তার মানে ক্রোমোজোমই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন বেসটা তৈরি করে দেয়। আমরা ডিএনএতে চলে যাব, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো তোমরা এসএসসি পরীক্ষার্থীরা যদি একটু অধ্যায় 12 জীবের বংশগতি এবং জৈব বিবর্তনের যেই টোটাল ওভারভিউটা যদি দেখো, বা আমরা যদি বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসটার কথাও বলি, এই ডিএনএর গঠন থেকে গত 6 বছরে 30 বারের বেশি প্রশ্ন আসছে, মানে 30টারও বেশি প্রশ্ন তোমার এই ডিএনএর গঠনটা থেকে আসছে। এবং এই চ্যাপ্টারের যদি একদম ফার্স্ট প্রায়োরিটি দেই আমরা একটা টপিককে, সেই টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএ এর গঠন। তাহলে আমরা ডিএনএর গঠনটাকে এমনভাবে শিখবো, এবং অবশ্যই ডিএনএর গঠন যখন শিখবো চিত্র সহ শিখবো, যাতে করে আমাদের ডিএনএর গঠন সংক্রান্ত প্রশ্ন আসলে কোনোভাবেই যাতে এইটাতে আমাদের নাম্বারগুলো মিস না হয়। তাহলে আমরা ডিএনএর গঠনটা চলো দেখতে শুরু করি। প্রথমেই ডিএনএর গঠনে আমাদের 3টা বেসিক উপাদান থেকে আমরা জানতে শুরু করব। আমরা জানি ডিএনএর গঠনে সাধারণত কি লাগে, চিনি বা শর্করা লাগে, তারপর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার লাগে, এবং সাথে হচ্ছে ফসফেট গ্রুপ লাগে। তাই আমরা এখান থেকে দেখতেছি 5 কার্বনযুক্ত শর্করা, যেটাকে আমরা অ্যাকচুয়ালি রাইবোজ সুগার বলি। 5 কার্বনযুক্ত শর্করাকে আমরা বলি রাইবোজ, আমরা বলি ডিঅক্সিরাইবোজ। ডিএনএ মানে ডিঅক্সিরাইবোজ। ডিএনএ এর ফুল ফর্মটা কি? ডিএনএ এর ফুল ফর্মটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবো। সো রাইবো থেকেই আসলে রাইবোজ থেকে রাইবো আসছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, সো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এইটা হচ্ছে মূলত ডিএনএ এর ফুল ফর্ম। তাহলে এই ডিঅক্সিরাইবো, এই রাইবো কথাটার সঙ্গে আসলে মূলত রাইবোজের সম্পর্ক। তাইলে এই রাইবোজ সুগারটাই হচ্ছে অ্যাকচুয়ালি 5 কার্বনযুক্ত শর্করা। ওকে, সো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এইখান থেকে আমরা ডিএনএর যে বেসিক 3টা গঠন উপাদান এবং নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষার, এগুলো নিয়েও আমরা আরেকটু সামনে ডিটেলসে দেখব। বাট বেসিক্যালি 3টা উপাদানই হচ্ছে ডিএনএর মূল গাঠনিক
উপাদান, এবং এইখান থেকে ডিএনএর গঠনের আসলে সূচনাটা হয়। তো আমরা এই ছবিটাতে ব্যাক করতেছি, আগে আমরা আরেকটু ডিটেইলসে যে বেসিক উপাদানগুলো সেগুলো একটু জেনে তারপরে এই ছবিটাতেও আমরা আসব। এই ছবিটা আমাদের আসলে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি কাজে লাগবে। আচ্ছা, গঠন আর উপাদানের ক্ষেত্রে আমরা যেটা বলতেছি যে ডিএনএ গঠিত 5 কার্বনযুক্ত শর্করা, 5 কার্বনযুক্ত শর্করার কথা আমরা যেটা রাইবোজ সুগারের কথা বলছি। আর নাইট্রোজেন গঠিত বেইজের কথা যেটা আমরা বলতেছি মূলত হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। সো এইটা হচ্ছে মূলত আমাদের নাইট্রোজেন গঠিত ক্ষার, এবং এই যে সিঁড়ির যে ধাপগুলো বলি আমরা সেগুলোকে সংযুক্ত করার জন্য হচ্ছে ফসফেট গ্রুপ। তো আমরা যেটা বলি যে নিউক্লিওটাইড বলি, হ্যাঁ, ডিএনএকে যদি আমরা ভাঙি আমরা অসংখ্য কি পাই, অসংখ্য নিউক্লিওটাইড পাই। এই জন্য ডিএনএটার আরেকটা নাম কিন্তু পলিনিউক্লিওটাইড। সো আমরা এই পলিনিউক্লিওটাইড এবং এই ডিএনএর গঠনটার একদম বেসিকটা থেকে একটু দেখার চেষ্টা করব। ওকে, পলিনিউক্লিওটাইডও বলি কারণ অসংখ্য নিউক্লিওটাইড একত্রিত হয়ে ডিএনএটা গঠন করে। এই জন্য পলি মানে অসংখ্য আর নিউক্লিওটাইড মানে এখানে অসংখ্য নিউক্লিওটাইড থাকতেছে। ডিএনএর ডাবল হেলিক্সের গঠনটা, সেই ডাবল হেলিক্সের গঠনটা মূলত হচ্ছে তোমার ওয়াটসন এবং ক্রিক, মূলত তাদের দ্বারা এটা আবিষ্কার হয়েছিল, এবং এটার জন্য তারা হচ্ছে নোবেল পুরস্কারও পাইছিল। তো এই নোবেল পুরস্কার পাওয়ার জন্যে তারা হচ্ছে মানে মোটামুটি অনেক তখনকার সময়ে এটা খুব বড়সড় একটা আবিষ্কার ছিল, যেটার পরবর্তীতে তারা যে গঠনটা, সেই গঠনটা হচ্ছে তারা সবার সামনে তুলে ধরছে, এবং এটা আসলে পুরো বংশগতির যেই বেসিক চিন্তা ভাবনা বা যেই নলেজটার পুরো জায়গাটা চেঞ্জ করে দিচ্ছে, এবং মানুষের যে ধারণা ছিল সেই ধারণা বিশাল একটা পরিবর্তন নিয়ে আসছে। সো এটাকে আমরা ডাবল হেলিক্স মডেল বলি, এবং এই ডাবল হেলিক্স মডেলটা থেকেই হচ্ছে আমরা মূলত আজকের যে ডিএনএ গঠনটা বলতেছি সেটা শেখার চেষ্টা করব। আচ্ছা, সো ডাবল হেলিক্সের গঠনে মূলত আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা দুইটা ধরনের নাইট্রোজেন গঠিত ক্ষার দেখতে পাই, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। সো পিউরিনটা হচ্ছে অ্যাডিনিন এবং থাইমিন, আর হচ্ছে পাইরিমিডিনটা হচ্ছে পিউরিনের মধ্যে হচ্ছে তোমার অ্যাডিনিন এবং গুয়ানিন, এবং পাইরিমিডিনের মধ্যে হচ্ছে তোমার সাইটোসিন এবং হচ্ছে থাইমিন। এই দুইটা হচ্ছে মূলত তোমার দুইটা ধরনের তোমার নাইট্রোজেন গঠিত বেস বা নাইট্রোজেন গঠিত ক্ষার। এখন সবসময় আমরা যে জিনিসটা খেয়াল করব যে একটা পিউরিন সবসময় একটা পাইরিমিডিনের সাথে যুক্ত হয়, মানে এ অলওয়েজ টি এর সঙ্গে যুক্ত হয় এবং জি অলওয়েজ সি এর সঙ্গে যুক্ত হয়, এবং এ অলওয়েজ টি এর সঙ্গে যুক্ত হয় দুইটা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে, এবং জি অলওয়েজ সি এর সঙ্গে যুক্ত হয় 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। এবার আমরা যেটা খেয়াল করতেছি যে এখানে দুইটা নাইট্রোজেন গঠিত যেই ক্ষার বা বেস সেটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা খেয়াল করব যেটা একটা নাইট্রোজেন গঠিত ক্ষারের সঙ্গে একটা করে চিনি যুক্ত হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা করে চিনি যুক্ত হচ্ছে। আচ্ছা, এই যে চিনিটা যুক্ত হইলো, এই পাশে যদি আমরা বলি যে একটা চিনি যুক্ত হইছে, আর এই পাশে যদি আমরা বলি আরেকটা চিনি যুক্ত হইছে, তাহলে প্রত্যেকটা নাইট্রোজেন গঠিত ক্ষারের সঙ্গে একটা একটা করে চিনি বা 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার আসলে কানেক্টেড হয়। সো চিনি যুক্ত হয়েছে। এবার আমরা যেটা বলি যে এইটা সিঁড়ির একটা ধাপ আর এইটা সিঁড়ির আরেকটা ধাপ, এই দুইটা ধাপ আসলে পরস্পরের সাথে কিভাবে যুক্ত হয়? এই দুইটা ধাপ আসলে পরস্পরের সাথে একটা ফসফেট দিয়ে যুক্ত হয়। এই দুইটা ধাপ পরস্পরের সাথে একটা ফসফেট দিয়ে যুক্ত হয়, ঠিক আছে? সো এই যে চিনিগুলোর কথা বলতেছি আমরা, এগুলো আসলে তোমার 5 কার্বন যুক্ত চিনি। এগুলো আসলে কি? এগুলো আসলে 5 কার্বন যুক্ত চিনি বা রাইবোজ সুগার। সো মূলত আমরা ডিএনএ এর যে গঠনের 3টা উপাদানের কথা বলি, সেই 3টা উপাদান হচ্ছে মূলত অজৈব ফসফেট, এবং এই অজৈব ফসফেটগুলো আসলে সিঁড়িগুলোকে একটার সঙ্গে আরেকটাকে কানেক্টেড করে, এবং আমরা হচ্ছে দুইটা নাইট্রোজেন গঠিত ক্ষারকে পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযুক্ত হইতে দেখি। সো এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযুক্ত হওয়ার মাধ্যমে দুইটা ডিএনএর যে সূত্রক তারা পরস্পরের সঙ্গে যুক্ত হইতে পারে। সো ডিএনএর গঠনে মূলত হচ্ছে আমরা এই বেসিক স্ট্রাকচারটা দেখি, যেটার মাধ্যমে হচ্ছে ডিএনএর গঠনটা বা ডাবল হেলিক্সের যে গঠনটা সেটা মূলত তৈরি হয়ে থাকে। ওকে, সো এইখান থেকে তারপরে আমরা আরেকটা জিনিস একটু খেয়াল করব, সেটা হচ্ছে আমরা অলরেডি যেটা বলছি যে এর সঙ্গে টি এবং হচ্ছে জি এর সঙ্গে সি এটা যুক্ত হয়, আর ডিএনএর আসলে কাঠামোগত যে স্ট্রাকচারটা সেটা আসলে আমরা পুরোপুরি যদি একটু দেখি তাইলে আমাদের এই টোটাল গঠনটা আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। প্রথমেই যে বিষয়টা, ডিএনএর আসলে একটা পলিনিউক্লিওটাইড, অলরেডি আমরা বলছি যে ডিএনএ এর মধ্যে অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত অবস্থায় থাকে।
ওকে, সো ডিএনএর মধ্যে দুইটা পলিনিউক্লিওটাইডের বিপরীত সূত্র পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। আমরা যদি একটু খেয়াল করি, এই যে পলিনিউক্লিওটাইডের দুইটা সূত্র বলতে আসলে কি বোঝায়, এই যে ধরো একটা সূত্রক আর এই হচ্ছে আরেকটা সূত্রক, এই দুইটা সূত্রক পরস্পরের বিপরীতমুখী হয়। আচ্ছা, তাহলে ডিএনএর পলিনিউক্লিওটাইডের সূত্র, পলিনিউক্লিওটাইড মানে সেখানে অসংখ্য নিউক্লিওটাইড থাকবে। অসংখ্য নিউক্লিওটাইড মানে কি বুঝাই আমরা, একটা আমার নাইট্রোজেন গঠিত বেজ, তার সঙ্গে যুক্ত থাকতেছে একটা চিনি, এবং সেই চিনি আবার যুক্ত হচ্ছে একটা ফসফেটের সঙ্গে, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। আবার এই পাশে তখন কি যুক্ত হবে, এই পাশে তখন এর সঙ্গে টি যুক্ত হবে, টি এর সঙ্গে একটা চিনি বা শর্করা আসবে এবং তার সঙ্গে যুক্ত হবে আবার একটা ফসফেট। তাহলে দেখো এইখানে একটা নিউক্লিওটাইড আছে, এইখানে একটা নিউক্লিওটাইড আছে, একটু পরে এইখান থেকে আমরা আবার আরেকটা নিউক্লিওটাইড দেখি, জি এবং সি, এবং এই পাশে আবার যুক্ত হবে চিনি এবং এই ফসফেটের সঙ্গে যুক্ত হবে, এই পাশে আবার চিনি এবং এই ফসফেটের সঙ্গে যুক্ত হবে। তাহলে একটু খেয়াল করো তো, এই পাশে একটা সূত্রক আর এই পাশে আরেকটা সূত্রক, এই দুইটা সূত্র পরস্পরের সঙ্গে এই হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে। আর এই যে এগুলোর কথা বলতেছি আমরা, এগুলো হচ্ছে এক একটা ধাপ, এগুলা এক একটা ধাপ, এই ধাপগুলা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 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 আলটিমেটলি এই পুরা ডিএনএর গঠনটা তৈরি করে। সো এই যে ডিএনএর গঠনটা আমরা বলতেছি, এই যে সূত্রকটা ধরে নিই আমরা হচ্ছে এই পাশ, আর আমরা যদি বলি ডিএনএর এই সূত্রকটা তাইলে ধরে নিই আমরা এ পাশ। এইভাবে দুইটা পাশ পরস্পরের সঙ্গে কানেক্টেড হয় এবং তারা হচ্ছে পেঁচায় একটা সিঁড়ির মতো গঠন তৈরি করে। তো আমরা যদি এখন এই সিঁড়ির গঠনের কিছু বেসিক ইনফরমেশন জানার চেষ্টা করি, যেমন এই একটা প্যাচের ভিতরে 10টা ধাপ থাকে, এই একটা প্যাচের ভিতরে কয়টা ধাপ থাকে, 10টা ধাপ থাকে, এবং এই একটা ধাপ থেকে আরেকটা ধাপের যে দূরত্বটা হয় সেটাও আমরা চাইলে নির্ণয় করে ফেলতে পারি। কিভাবে? প্রথমে যদি আমরা একটু খেয়াল করি যে এইটুক একটা প্যাচের যেই টোটাল দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং এই 34 অ্যাংস্ট্রমের ভিতরে কয়টা ধাপ আছে, 10টা ধাপ আছে। তাহলে আমরা যদি 34 অ্যাংস্ট্রমকে 10 দিয়ে ভাগ করি তাইলে আমরা এখান থেকে পাই কত, 3.4 অ্যাংস্ট্রম। তার মানে আমরা একটা পূর্ণ ঘূর্ণনের ভিতরে, মানে এরকম একটা পূর্ণ ঘূর্ণনের ভিতরে 10টা ধাপ যেহেতু পাচ্ছি, মানে 10টা নিউক্লিও টাইপ যেহেতু পাচ্ছি, এবং তার যেহেতু টোটাল দৈর্ঘ্যটা, একটা পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম, তার মানে এখানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব হবে 3.4 অ্যাংস্ট্রম। সো এই হচ্ছে প্রত্যেকটা নিউক্লিওটাইডের দূরত্ব 3.4 অ্যাংস্ট্রম। এবং ডিএনএর ব্যাসটা মিনস হচ্ছে তোমার, আমরা যদি বলি এই যে তোমার দূরত্ব, এই যে উইথটা, এই উইথটা হচ্ছে অ্যাকচুয়ালি, বা ব্যাসটা হচ্ছে সর্বোচ্চ 20 অ্যাংস্ট্রম। তাইলে এটা যেহেতু পেঁচানো অবস্থায় আছে, পেঁচানো অবস্থায় আমরা যদি এটা ব্যাসটা নির্ণয় করতে চাই তখন এই ব্যাসটা হবে 20 অ্যাংস্ট্রম এবং এটা সর্বত্রই। আর আমরা যদি এখান থেকে তার দূরত্বটা নির্ণয় করতে চাই, যে প্রত্যেকটা ধাপের দূরত্ব, তাহলে 3.4 অ্যাংস্ট্রম, এবং এটা পুরা যে ঘূর্ণনের সেটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। এই হচ্ছে টোটাল জাস্ট ডিএনএর বেসিক কিছু ইনফরমেশন। প্রশ্ন হচ্ছে ডিএনএর গঠন যখন আসে তখন আসলে আমরা পরীক্ষায় কি কি জিনিস লিখব। প্রথমেই আমরা যে জিনিসটা লিখব সেটা হচ্ছে আমাদের এই যে গঠনটার কথা আমরা বললাম, এই গঠনটার কথা সবার আগে লিখতে হবে। মানে হচ্ছে আমার এখান থেকে প্রথমেই মেনশন করতে হবে যে আমার এখানে কি কি নাইট্রোজেন গঠিত বেজ আছে, তারপরে আমাকে মেনশন করতে হবে যে নাইট্রোজেন গঠিত বেসগুলো কিভাবে কানেক্টেড থাকে, এবং তারপরে আমাদেরকে বলতে হবে যে এই যে নাইট্রোজেন গঠিত বেসগুলো এগুলো কিভাবে নিউক্লিওটাইড গঠন করে, তার মানে এদের সঙ্গে কিভাবে আমার চিনি এবং ফসফেট, অজৈব ফসফেট গ্রুপ যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে, এবং এই নিউক্লিওটাইডগুলো কিভাবে একত্রিত হয়ে ফাইনালি এখান থেকে পলিনিউক্লিওটাইড বা ডিএনএ তৈরি করে। সো এইটা হচ্ছে আমার ডিএনএ এর গঠনের একদম বেসিক কথাবার্তা, যেগুলো অবশ্যই আমার ডিএনএর গঠন আমি যখন বলবো তখন আমার আসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আমি তো মোটামুটি বুঝতে পারছি যে আমরা ডিএনএর গঠনটা কিভাবে লিখবো, তাহলে ডিএনএর গঠনে আমরা কি কি জিনিসপত্র আঁকতে হবে। প্রথম কথা হচ্ছে আমরা এই যে ডাবল হেলিক্সের যে স্ট্রাকচারটা দেখাইছি না, এই ডাবল হেলিক্সের এই স্ট্রাকচারটা তোমরা আঁকবা, যেখানে দেখা দিবা যে ধাপগুলা এইভাবে থাকতেছে। প্লাস ডিএনএর গঠন যখন আসবে আমরা যেই স্ট্রাকচারটা সবসময়
তোমার ডিএনএর জন্য আঁকি সেটা হচ্ছে তোমার ওই নিউক্লিওটাইড গঠন এর দেখানো যে স্ট্রাকচারটা, মিনস এই যে স্ট্রাকচারটা যেটা তোমাদের বইতে খুব সুন্দর করে দেয়া আছে, তোমরা অবশ্যই এই স্ট্রাকচারটা একটু দেখে নিবা। সো এই স্ট্রাকচারটা কি হয়, এর সঙ্গে টি এর 2টা বন্ধন, জি এর সঙ্গে সি এর 3টা বন্ধন, টি এর সঙ্গে এর 2টা, এর সঙ্গে টি 2টা, জি এর সঙ্গে সি 3টা, জি এর সঙ্গে সি এর 3টা করে বন্ধন থাকতেছে। তারপরে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে এখান থেকে সুগারগুলো পরস্পরের সাথে ফসফেট দিয়ে যুক্ত হয়, সুগারগুলো পরস্পরের সাথে ফসফেট দিয়ে যুক্ত হয়। ঠিক আছে, সুগারগুলো পরস্পরের সাথে ফসফেট দিয়ে যুক্ত হয়। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার কথাবার্তা। সো আমরা এখান থেকে এই স্ট্রাকচারগুলো হচ্ছে অবশ্যই পরীক্ষার খাতায় ডিএনএর গঠনের পাশাপাশি আঁকার চেষ্টা করব। তো এই স্ট্রাকচারটা যখন পরীক্ষায় আসবে খুবই সহজে পয়েন্ট আকারে আগে আমরা তার গঠন উপাদানগুলো লিখে নিব, তারপরে হচ্ছে তার যেই গঠনের যেই চিত্রটা সেই চিত্রটা আমরা এখান থেকে এঁকে দিব। তাইলে মোটামুটি আমাদের সবগুলো বেসিক জিনিস এখান থেকে ডান হয়ে যাবে। তো আশা করি এটা নিয়ে তারও কেমন কোনো প্রবলেম নাই। আর আমরা একটু এবার এটা থেকে কেমন প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো একটু দেখে ফেলি। ওকে, সো ডিএনএর প্রশ্নটা যদি আমরা দেখি, ভূমিকাতে আমরা আসতেছি, আমরা আগে একটু প্রশ্ন দেখি যে প্রশ্নগুলো কেমন প্রশ্ন আসে। এখানে দেখো একটা ক্রোমোজোমের চিত্র দেয়া আছে, আমরা বলতেছি চিত্র এক্স। এই চিত্র এক্সে একটা ক্রোমোজোমের পার্ট দেখায় আমাদেরকে বলা হচ্ছে যে এখানে এম এর গঠন ব্যাখ্যা করতে। তাইলে ক্রোমোজোমের একটা পার্ট থেকে আমরা যদি এখান থেকে দেখি এম, ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ক্রোমোজোমের ভিতরে অবশ্যই থাকে ডিএনএ। সো ডিএনএ এর যে গঠনটা, সেই ডিএনএ এর গঠনটাই মূলত আমাদের কাছে এখান থেকে জানতে চাওয়া হয়েছে। তো ডিএনএ গঠনটা যখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা অবশ্যই কিভাবে ডিএনএ গঠনটা ব্যাখ্যা করব, এই যে একটু আগে তোমাদেরকে যে জিনিসগুলো বললাম, প্রথমেই সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা উপাদানগুলো কি কি সেই উপাদানগুলোর কথা ব্যাখ্যা করব। মানে হচ্ছে আমাদের এখান থেকে প্রথমে আমরা নাইট্রোজেন গঠিত বেইজের কথা বলবো, তারপরে হচ্ছে আমরা এখান থেকে বলবো হচ্ছে সাথে নিউক্লিওটাইডের হিসেবে যদি যুক্ত হইতে হয় ফসফেট এবং রাইবোজ সুগার প্রয়োজন হয়, এবং ফাইনালি আমরা বলবো যে এটা কিভাবে হচ্ছে নিউক্লিওটাইডটা তৈরি করে থাকে। সো আমরা এখান থেকে নাইট্রোজেন গঠিত বেস বা ক্ষারের কথা বলতেছি, এবং তার সঙ্গে নিউক্লিওটাইড যুক্ত হওয়ার জন্য বা তৈরি হওয়ার জন্য কি কি জিনিসপত্র লাগে সেগুলো এখান থেকে বলবো, এবং ফাইনালি হচ্ছে এদের গঠনটা সম্পর্কে আমরা বলে দিব। সো গঠনটা হচ্ছে আমরা এই চিত্রটা মূলত আমাদের বইতে যেটা দেয়া আছে সেটাই হচ্ছে দেখানোর চেষ্টা করব। সো এই চিত্রের গঠনের যে বেসিক স্ট্রাকচারটা সেটা কিন্তু আমি এখান থেকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই জিনিসটা যদি তুমি একটু মাথায় রাখতে পারো, একদম সহজ, একটা নাইট্রোজেন গঠিত ক্ষার, তার সঙ্গে একটা চিনি, তার সঙ্গে ফসফেট, এই জিনিসটা জাস্ট মনে রাখতে পারলেই বাকি জিনিসগুলো তুমি খুব ইজিলি নিজের মতো করে সাজায় নিতে পারবা। এবং এর সঙ্গে টি 2টা হাইড্রোজেন বন্ধন, জি এর সঙ্গে সি 3টা হাইড্রোজেন বন্ধন। এই হচ্ছে টোটাল আমাদের এখানের স্ট্রাকচারটা, যেটা তুমি চাইলেই ডিএনএর গঠনের জন্য ইউজ করতে পারো। এবার হচ্ছে ডিএনএর বৈশিষ্ট্যের কথা আমরা যেটা বলতেছি, ডিএনএটা সাধারণত একটা সুতার মতো আমরা বলতেছি যে এইখানে দেখো একদম ছোট, যেহেতু তোমার সাধারণত এগুলা অ্যাংস্ট্রমে আমরা হিসেব করতেছি, তার মানে হচ্ছে তোমার এটা 1 মিটারের প্রায় 10⁻⁻10, মানে কত ক্ষুদ্র। তাহলে ডিএনএ একটা সূক্ষ্ম সুতার মতো অংশ হিসেবে থাকে, এবং আদি কোষে সাধারণত এটা সার্কুলার থাকে, হ্যাঁ, গোলাকার ডিএনএ থাকে। তার মানে প্রকৃত কোষে এটা সুতার মতো অংশ হয়, আর আদি কোষে এটা হচ্ছে সার্কুলার বা গোলাকার হয়। আর এটা দৈর্ঘ্য আমরা বললাম যে মাইক্রন, হ্যাঁ, কয়েক মাইক্রন থেকে হচ্ছে কয়েক সেন্টিমিটার পর্যন্ত আমরা বলি। অ্যাংস্ট্রমে যখন আমরা হিসেবগুলো করতেছি, সেই অ্যাংস্ট্রমে কত মিটার সেটাও কিন্তু তোমরা একটু ভালো করে দেখে নিবা। সো আমরা এখান থেকে যে বিষয়টা বলতেছি মূলত সেটা হচ্ছে ডিএনএর গঠন, এবং ডিএনএর ভূমিকাটা মাঝে মাঝে হচ্ছে তোমার ঘয়ের প্রশ্নতে কিছু কিছু জায়গায় আসে, বাট অত বেশি আসে না ডিএনএর ভূমিকাটা। 2 নম্বর প্রশ্নে মাঝে মাঝে তোমার হচ্ছে ডিএনএর ভূমিকাটা অনেক সময় আসতে দেখা যায়। সো ডিএনএর ভূমিকাটা একই কথাবার্তায়, সেটা হচ্ছে আমাদের বংশগতির এটাই হচ্ছে মূল উপাদান হিসেবে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে, ঠিক আছে। সো আমরা ক্রোমোজোমকে বলছি বংশগতির ধারক এবং বাহক, আর আমরা ডিএনএকে বলতেছি তোমার বংশগতির রাসায়নিক ভিত্তি। আরেকটা কারণে তোমার এই ইনফরমেশনগুলো জানা দরকার, সেটা হচ্ছে এই ইনফরমেশনগুলো অনেক সময় উদ্দীপকের দিয়ে দেয়। ধরো তোমাকে উদ্দীপকে বলবে যে বংশগতির রাসায়নিক ভিত্তি,
সো এই ইনফরমেশনটা থেকেই তোমার বুঝতে হবে যে এটা ডিএনএ। তারপরে তোমাকে গতে জিজ্ঞেস করবে যে এই বংশগতির রাসায়নিক যে ভিত্তি এটার গঠনটা ব্যাখ্যা করতে, তখন আমরা হচ্ছে এই ডাবল হেলিক্সের গঠনটা ব্যাখ্যা করব। আচ্ছা, তারপরে হচ্ছে জীবের অলওয়েজ যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলো এই বংশগতীয় বস্তু বা ডিএনএর মাধ্যমে নির্ধারিত হয় এবং এইটাই হচ্ছে পরবর্তীতে এক এক করে বংশধরে স্থানান্তরিত হয়। এই হচ্ছে আমাদের ডিএনএর একদম বেসিক কথাবার্তা এবং সেখান থেকে যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর একটা ধারণা। আচ্ছা, চিত্র এক্স দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়, তার মানে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা। চিত্র এক্সটা কিসের চিত্র? ক্রোমোজোমের চিত্র। তাহলে চিত্র এক্স বা ক্রোমোজোম দ্বারা কিভাবে লিঙ্গ নির্ধারিত হয়, বা আমরা যদি বলি লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম এর ভূমিকা, তাইলে হচ্ছে আমরা এখান থেকে খুব সহজে এটা বলতে পারবো। তাহলে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, এটাই মূলত আমাকে এখান থেকে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এইটা নিয়ে আমরা আরেকটু পরে আরও কিছু প্রশ্ন আছে, তখন এটা নিয়ে একসাথে আলোচনা করব। এখানে মূলত আমরা গ নাম্বার প্রশ্ন বা ডিএনএর যে গঠনটা সেটা নিয়ে বেসিক্যালি আলোচনা করছি। লিঙ্গ নির্ধারণের ভূমিকাটাও যেহেতু ফ্রিকোয়েন্টলি আসে, আমরা স্টেপ বাই স্টেপ আসলে ওইটা নিয়েও আলোচনা করব। তো চলো আমরা একটু পরের টপিকটাতে চলে যাই। আর আমাদের এখানে মূলত ওই যে কথাগুলো তোমাকে এতক্ষণ ধরে বলছি ডিএনএ স্ট্রাকচারে, সেগুলোই বলা হয়েছে। তো বেসিকগুলো তোমাকে দেখালাম, অ্যান্সারটা কীভাবে করতে হবে আশা করি সেটাও মোটামুটি এখান থেকে তুমি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছো। ওকে, সো এরপরে হচ্ছে আমরা একটু পরের প্রশ্নটার টাইপটাতে চলে যাই। ওকে, সো এটা হচ্ছে যশোর বোর্ড 2019-এর একটা প্রশ্ন, যেখানে হচ্ছে মোটামুটি আরেকটা টাইপ তোমার উদ্দীপক দেয়া আছে। তো উদ্দীপকগুলো কখনো তোমার চিত্র দিয়ে দিতে পারে, কখনো কিছু ডায়াগ্রাম দিতে পারে, কখনো কিছু ইনফরমেশন দিয়ে দিতে পারে, মানে অনেক সময় ডিএনএর চিত্রই ডিরেক্ট দিয়ে দেয়, তখন আবার বলে এটার গঠন লিখতে, আবার কখনো কিছু ইনফরমেশন দিয়ে তারপরে বলে তোমার এটার গঠন ব্যাখ্যা করতে। তো আমরা যদি এইটা দেখি, আমরা একদম প্রথম যে বেসিকটা দেখছিলাম যে ক্রোমোজোমের ভিতরে থাকে হচ্ছে ডিএনএ, সেই স্ট্রাকচারটা থেকেই মূলত এই কনসেপ্টটার বা এই উদ্দীপকটা আসছে। এখানে চিত্র আরে কি বলতেছে, আমাদের এখানে কিউ এবং পি, কিউটা হচ্ছে ক্রোমোজোম, পিটা হচ্ছে ডিএনএ। সো এই ক্রোমোজোম এবং ডিএনএ এই দুইটার মধ্য থেকে পরবর্তীতে প্রশ্নটা কি করছে একটু দেখি আমরা। চিত্র আর এ উল্লিখিত পি চিহ্নিত অংশ, পি চিহ্নিত অংশটা কি? পি চিহ্নিত অংশটা হচ্ছে ডিএনএ। পি চিহ্নিত অংশটা কি? পি চিহ্নিত অংশটা হচ্ছে ডিএনএ। সো এইখানে পি চিহ্নিত অংশ ডিএনএর যদি এবার আমরা গঠনটা ব্যাখ্যা করি, সো গঠনটা ব্যাখ্যা করলে ওই যে আমরা এতক্ষণ ধরে ডিএনএ ডাবল হেলিক্সের যে স্ট্রাকচারটা দেখলাম, যেটা ওয়াটসন এবং ক্রিক যে মডেলটা দিছে, সেই মডেলটাই মূলত আমার কাছে এখান থেকে জানতে চাইছে। আচ্ছা, তারপরে আমাদেরকে এবার ঘ নম্বর প্রশ্নে কি বলতেছে, বলছে চিত্র এস নির্ধারণে এসে কি কি দেখতে পারতেছি আমরা? এসে দেখতে পারতেছি যে এইখানে একজন নারীর কথা বা নারীর ছবি দেওয়া, আর এই পাশে পুরুষ, তার মানে নারী পুরুষ বা ছেলে মেয়ে যেটাই বলি আমরা লিঙ্গ। তার মানে আমাকে বলতেছে যে চিত্র এস নির্ধারণে মানে লিঙ্গ নির্ধারণে আমাদের কিউ চিহ্নিত অংশটার গুরুত্ব কি সেটা আমাদের কাছে জানতে চাইছে। লিঙ্গ নির্ধারণে তোমার কিউ অংশটার গুরুত্ব কতটুকু সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা মূলত আগের যে প্রশ্নটা দেখছি আর এই যে প্রশ্ন কিন্তু সম্পূর্ণ সেম, এবং তুমি যদি খেয়াল করে দেখো এই ধরনের প্রশ্নই বোর্ড পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। গ নম্বরে ডিএনএর তোমার হচ্ছে যে গঠনটা সেইটা, আর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে মূলত সেই লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা। এই কম্বিনেশনটা সবচেয়ে কমন একটা কম্বিনেশন যেটা পরীক্ষাতে আসতে দেখা গেছে। তাহলে আমরা অলওয়েজ চিত্র আর বা তোমার এখান থেকে যেটা বলতেছে ক্রোমোজোম আর ডিএনএ মানে হচ্ছে ডিএনএ এর গঠন, পি চিহ্নিত অংশটার গঠন মানে ডিএনএ এর গঠন। সো ডিএনএ গঠনটা সবচেয়ে ভালো করে দেখবো, কারণ এটা থেকেই আমাদের সবচেয়ে বেশিবার প্রশ্ন আসছে। এবং নাম্বারটা যদি আবার মনে করাই দিই, যদি 50টার মতো প্রশ্ন অধ্যায় 12 থেকে আসে, 30টার প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন আসলে এই ডিএনএর গঠন পার্টটা থেকে আসতেছে। ওকে, তো আশা করি এইটার যে বেসিক কনসেপ্টটা সেটাও তোমাদের কাছে ক্লিয়ার, এবং চিত্র এস বা লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের কি ভূমিকা সেটা নিয়ে আসলে আমরা একটু পরেই আরও বিস্তারিত আলোচনা করব। তো যাই আমরা এই পরের টপিকটাতে চলে যাই। আমরা এই পরের টপিকটাতে হচ্ছে ডিএনএর পরে আসলে আরএনএর যে গঠনটা, সেই আরএনএর গঠনটা আমরা অ্যাকচুয়ালি দেখার চেষ্টা করব। তো ডিএনএ হচ্ছে একটা ধরনের বংশগতীয় বস্তু, আরএনএ হচ্ছে আরেকটা ধরনের বংশগতীয় বস্তু। দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? দুইটার মধ্যে অবশ্যই গঠনগত কিছু পার্থক্য আছে, কিন্তু আরেকটা জিনিসও বলে রাখা দরকার, যেই জীবের মধ্যে ডিএনএ থাকবে তার মধ্যে সাধারণত আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে মেইনলি থাকবে না। তার মানে যে কোনো জীবের ক্ষেত্রে হয় আরএনএ নয় ডিএনএ তার মূল বংশগতীয় বস্তু হিসেবে কাজ করবে।
তাহলে আমরা যদি এবার একটু আরএনএ এর ক্ষেত্রে দেখি রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে রাইবো নিউক্লিক অ্যাসিডের সাথে ডিএনএ এর একদম বেসিক যে পার্থক্যটা আমরা যদি একটু মিলায় দেখি, আমরা ডিএনএ এর ক্ষেত্রে যেটা বলছি তা নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো হচ্ছে এ, টি, জি এবং সি, এ, টি, জি এবং সি। আর আমরা যদি আরএনএ এর ক্ষেত্রেই সেই নাইট্রোজেন গঠিত ক্ষারগুলা দেখি তাহলে সেটা হচ্ছে এ, ইউ, জি, সি। তার মানে আমরা যদি একটু পার্থক্যটা ফাইন্ড আউট করি তাহলে অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে এইটা, টি এর জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে এখানে চলে আসতেছে ইউ। তার মানে থাইমিনের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে, থাইমিনের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে আরএনএতে চলে আসে ইউরাসিল, ইউরাসিল। আরএনএর জায়গায়, আরএনএতে ডিএনএর যে থাইমিন সেটার জায়গায় চলে আসতেছে ইউরাসিল। তার মানে আরএনএতে কোনো থাইমিন থাকতেছে না। তার মানে এটাই হচ্ছে এটার গঠনগত পার্থক্য। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডিএনএটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিসূত্রক বা দুইটা সূত্র, তাই না? ডিএনএর আমরা যখন স্ট্রাকচারটা আঁকি তখন আমরা আঁকি হচ্ছে এইটাকে এইভাবে। কিন্তু আরএনএর ক্ষেত্রে যদি আমরা দেখি, আরএনএর ক্ষেত্রে কিন্তু এটা দ্বিসূত্রক না, এটা হচ্ছে এক সূত্রক হিসেবে থাকে। তাইলে আমরা যদি একটু আরএনএর সংক্রান্ত যে তোমার পরীক্ষায় আসা প্রশ্নগুলো যদি কি অ্যানালাইসিস করি তখন আমরা দেখবো আসলে এখান থেকে আরএনএর গঠন মাঝে মধ্যে আসে, বাট এইটা থেকেও যে প্রশ্নটা বেশি আসে সেটা হচ্ছে আরএনএ এবং ডিএনএর মধ্যকার যে পার্থক্যটা সেইটা। তাহলে আমরা আরএনএর কী কী ফিচার সেটা যদি দেখি তাহলে আমরা সেটার সাথে ডিএনএর কী কী ফিচারের পার্থক্য সেটা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তো আমরা সেই একদম বেসিক জায়গা থেকে শুরু করব। প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকেও নিউক্লিওটাইড দেখব, ওইখানেও নিউক্লিওটাইড দেখব। সব নিউক্লিওটাইডের গঠনগুলার যে বেসিক সেইটা সেম, খালি পার্থক্যটা হচ্ছে মূলত নাইট্রোজেন গঠিত বেইজে এখানে থাইমিন থাকবে, এখানে ইউরাসিল থাকবে। তারপরে যে ঘটনাটা হবে আমরা বলছি ওইখান থেকে যে ডিএনএটা দুইটা সূত্রক এবং দুইটা সূত্রকের মধ্যে পরস্পর যে বন্ধন, সে বন্ধনের মাধ্যমে দুইটা সূত্রকের পূর্ণতা পায়। তো এইখানের যে ঘটনাটা, এইখানে কিন্তু আমরা ওইরকম দুইটা সূত্রক দেখব না, ওইখানে জাস্ট আমরা একটা সূত্রকই দেখব। একটা সূত্রকের মধ্যে মূলত এই এ, ইউ, জি, সি এগুলা এখান থেকে একটা আরেকটার সঙ্গে এইভাবে সংযুক্ত থাকবে। তো এই হচ্ছে আরএনএ এবং ডিএনএর একদম বেসিক দুইটা ফিচারের পার্থক্য। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখান থেকে বলি এটাও একটা পলিনিউক্লিওটাইড, কিন্তু এটা হচ্ছে অবশ্যই এক সূত্রক বিশিষ্ট, যেটা এতক্ষণ ধরে আমি বললাম। আচ্ছা, আরেকটা খুব বেসিক পার্থক্য আছে। আমরা যেটা বলছি, আমরা এর আগে চিনিটার বা আমরা যদি একটু পূর্ণ রূপটা আবার লিখি তাহলে আবার বুঝবা, ডিঅক্সি রাইবো, ঠিক আছে? আর এটাতে শুধু রাইবো, ঠিক আছে? তাহলে একটু আগে আমি দেখলাম ডিঅক্সি রাইবো আর এটাতে শুধু রাইবো। তার মানে এই যে চিনির অংশটা, চিনি যে রাইবোস চিনিটা, সেই রাইবোস চিনির মধ্যে পার্থক্য আছে। ডিএনএর যে চিনিটা সেটার নাম হচ্ছে ডিঅক্সি রাইবোস চিনি। ডিঅক্সি মানে অক্সিজেন নাই বা অক্সিজেন কম, ডিঅক্সি রাইবোস চিনি ইউজ করি আমরা ডিএনএ এর জন্যে। আর আরএনএ এর জন্য সেটা হয়ে যায় শুধুমাত্র রাইবোস চিনি। আরএনএ এর জন্য সেটা হয়ে যায় শুধুমাত্র রাইবোস চিনি। তাইলে আরএনএ তে শুধু রাইবোস চিনি আর ডিএনএ এর জন্য সেটা হয়ে যায় ডিঅক্সি রাইবোস চিনি। তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি বেসিক কিছু পার্থক্য যেগুলো হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমরা যদি একটু দেখি যে আরএনএর অবস্থানটা এবং ভূমিকাটা, মূলত ভাইরাসের মধ্যেই স্থায়ী উপাদান হিসেবে বা একদম মূল যেই তোমার বংশগতীয় বস্তু সেটা হিসেবে সাধারণত আরএনএটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। উন্নত জীবে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিএনএটাই আমরা পাই। তারপর হচ্ছে এখান থেকে টিএমবি ভাইরাস, মোস্ট কমনলি টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে শুধুমাত্র আরএনএ বংশগতীয় বস্তু হিসেবে থাকে। আরেকটা জিনিস যেটা বলছি, যাদের মধ্যে ডিএনএ থাকবে না তাদের মধ্যে আরএনএটা বংশগতীয় বস্তু হিসেবে থাকে। বাট এইটা হচ্ছে আসলে একটা প্রকৃত কোষের বৈশিষ্ট্য না, প্রকৃত কোষে সাধারণত ডিএনএটাই থাকে এবং সেটা সাধারণত তোমার দ্বিসূত্রকই হয়। সো এইটা হচ্ছে মূল একটা তোমার এখান থেকে কনসেপ্ট যে আরএনএ আর ডিএনএর বেসিক পার্থক্যগুলা, কোন কোন জায়গায় কিভাবে ডিএনএ থাকতে পারে বা আরএনএ থাকতে পারে। তো এখান থেকে আরএনএর গঠনটা একটু কম আসে,
ডিএনএর গঠনটা তো বললাম সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, বাট দুইটার মধ্যে পার্থক্যটা মাঝে মাঝে এই জায়গা থেকে আসতে পারে, তাই হচ্ছে আমরা এই জায়গাটাতেও ফোকাস করব। আচ্ছা, তারপরে যে মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা তোমার ডিএনএর সূত্রের গঠনের সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। মানে হচ্ছে আমরা যখন একটা কোষের বিভাজন দেখি, তাই না, মানে আমরা যদি একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি করতে চাই, আমি যদি মাইটোসিস কোষ বিভাজনের কথাই বলি, যে আমরা এখান থেকে একটা কোষ নিলাম, সেখান থেকে আমরা দুইটা সমগুণ সম্পন্ন কোষ তৈরি করব। এখন একটা জিনিস চিন্তা করো তো, একটা কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে। তাহলে এটার ভিতরেও একটা নিউক্লিয়াস আছে, এটার ভিতরেও একটা নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস মানে কি? তার ভিতরে ডিএনএ আছে। তাহলে আমি যদি চিন্তা করি যে এইখানে আমার ডিএনএ, আমি আগে এটাকে বলি যে এইখানে ডিএনএ আছে, তাহলে এই সেম ডিএনএটাই এখানেও আসতে হবে, আবার সেম ডিএনএটাও এইখানেও আসতে হবে। এই যে আমি বললাম যে আমার কাছে ছিল একটা ডিএনএ, কিন্তু আমি যখন কোষ বিভাজন করতেছি আমার এখানে আরও দুইটা ডিএনএর কপি লাগতেছে। এইটা আমি কোথা থেকে পাবো? এই কপিটা আমি কিভাবে জোগাড় করব? তাহলে বিষয়টা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপনের মাধ্যমে আসলে একটা ডিএনএ আরেকটা কপি তৈরি করে, হুবহু সেম আরেকটা কপি। তাহলে এটা কিভাবে তৈরি করে? সেটা হচ্ছে যে পদ্ধতিতে হয় সেটাকে আমরা বলি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। কেন এটাকে আমরা আসলে অর্ধ সংরক্ষণশীল বলি? তার মানে এটার অর্ধেক অংশ সংরক্ষিত হয়, বাকি অর্ধেক অংশ কিন্তু সংরক্ষিত হয় না। তাইলে এই যে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএর অনুলিপন ঘটে, এটা কিন্তু পরীক্ষাতে খুব কমনলি আসতে দেখা যায়। তো আমরা আসলে এখান থেকে একটা একটা স্টেপ করে দেখব, এবং এইটার সঙ্গে আমরা আসলে আরেকটা একটু মেলানোর চেষ্টা করবো যেটাকে কেন অর্ধ সংরক্ষণশীল বলা হয়। আমরা একটু এই ছবিটার দিকে তাকাই। এই ছবিটার দিকে তাকাইলে আমরা জিনিসটা খুব ভালো করে বুঝতে পারবো। প্রথমে দেখো এখান থেকে একটা ডিএনএ অণুর যে গঠনটা সেটা দেখানো হয়েছে, কিন্তু এখানে এসে আবার গঠনটা ডিফারেন্ট হয়ে গেছে। কেন হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমরা একটা ডিএনএর যে একদম বেসিক গঠন, সেই বেসিক গঠনটাকে একটু এঁকে ফেলি। একটা ডিএনএ সাধারণত এইভাবে একটা ডাবল হেলিক্স গঠনের থাকে, তাই না? তো তুমি দেখতেছো যে এই যে গঠনটা, এই গঠনের এই বরাবর আমরা ভেঙে সুতা দুইটাকে আলাদা করে দিছি। তার মানে ঘটনাটা কি ঘটছে? আমি এই বরাবর এটাকে ভেঙে দিছি, ওকে, এই বরাবর এটাকে ভেঙে দিছি। এরপরে কি করছি? দুইটা সূত্রক এর দুইটা পার্টকে আমি এখান থেকে আলাদা করে দিছি। বুঝতে পারছো এই ঘটনাটা? যে আমরা এখান থেকে ডিএনএর যে দুইটা সূত্রক প্যাঁচানো অবস্থায় ছিল, সেই প্যাঁচানো অবস্থা থেকে এটাকে খুলে দুইটা সূত্রকে আমরা আলাদা করে দিছি। কিভাবে আলাদা করলাম একটু চিন্তা করো তো। দুইটা সূত্রক আসলে কিভাবে পরস্পরের সাথে লেগে থাকে? এই পাশে যদি এ থাকে, এই পাশে কি থাকবে? টি। তাহলে এই পাশে যদি আমরা প্রথম সূত্রক বলি, এইটাকে যদি আমরা দ্বিতীয় সূত্রক বলি, এই এ আর টি এর মধ্যে বন্ধনটা আসলে কি? হাইড্রোজেন বন্ধন। তার মানে দুইটা সূত্রক পরস্পরের সঙ্গে কি দিয়ে যুক্ত থাকতেছে? হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত থাকতেছে। আমরা যদি এই হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিতে পারি, তাহলে কিন্তু দুইটা সূত্রক পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ডিএনএ অনুলিপনের একদম প্রথম ধাপে যেই ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ধনগুলোকে ভেঙে দিই। ভেঙে দিয়ে ডিএনএ দুইটা সূত্রককে আমরা আলাদা করে দিই। এই ঘটনাটা সবার ফার্স্ট স্টেপ। তারপরে কি হয়? তারপরে একটু খেয়াল করো। তারপরে হচ্ছে আমরা এইখান থেকে পলিমারেজ এনজাইম নিই। পলিমারেজ এনজাইমটা কি একটু বুঝাই দিই। ধরো আমার এই সূত্রকের এইখানে এ আছে, তাহলে এই সূত্রকে কি ছিল? অবশ্যই টি ছিল। এই সূত্রকের এইখানে ধরো জি আছে, তাহলে এই সূত্রকের এখানে অবশ্যই কি ছিল? সি ছিল। আবার আমি যদি এইখানে আবার বলি যে এইখানে টি ছিল, তাহলে এইখানে কি ছিল? এ ছিল। এইবার যে ঘটনাটা ঘটে আমরা যদি একটু খেয়াল করি, যে এই এ জি টি এগুলোকে আমরা যদি পুরনো সূত্রক ধরি, এ পাশে টি সি এ এটাকেও যদি পুরনো সূত্রক ধরি, মানে যেইটা আগের সূত্রক, এবার একটা নতুন সূত্রক তৈরি হবে। নতুন সূত্রকটা কিভাবে তৈরি হয়? এই এর পাশে আবার নতুন করে একটা টি বসায়, জি এর পাশে নতুন করে একটা সি বসায়, টি এর পাশে নতুন করে এ বসায়। তো এই যে বসানোর পরে এদের মধ্যে কি হয়? একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। তাহলে খেয়াল করে দেখো, এইখান থেকে আবার একটা নতুন সূত্রক তৈরি হচ্ছে। আবার আমরা যদি এই পাশে তাকাই, এই পাশে দেখবা আরেকটা নতুন সূত্রক তৈরি হচ্ছে। তো আমরা এই কালারটা দিয়েই দেখাই। এই পাশে যদি আমরা দেখি, এই পাশে এ যুক্ত হয়েছে, সি এর সঙ্গে জি যুক্ত হবে, এবং টি এর সঙ্গে আবার আরেকটা টি যুক্ত হবে। সো এই পাশে আরেকটা নতুন সূত্রক তৈরি হচ্ছে।
তাহলে খেয়াল করে দেখো, সবুজ যে রঙের যে সূত্রকটা এটা নতুন, আর হলুদ রঙের যে সূত্রকটা সেটা পুরাতন। এই যে নতুন একটা সূত্রকের জন্য যে এইখানে এ জি টি নতুন করে বসানো, এই কাজটা করে যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম হচ্ছে পলিমারেজ। এবং এই পলিমারেজটা যেহেতু ডিএনএ এর জন্য কাজ করে, এটাকে আমরা ডিএনএ পলিমারেজ এনজাইমও বলতে পারি। সেই ডিএনএ পলিমারেজ এনজাইমটা মূলত এইখানে এই যে তোমার নাইট্রোজেন গঠিত ক্ষার এগুলো বসায় এবং এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে নতুন সূত্রক তৈরি করে দেয়। সো এই যে নতুন সূত্রক যে তৈরি হইল, এই নতুন সূত্রক তৈরি হওয়ার মাধ্যমে এবার খেয়াল করো, আস্তে আস্তে এ পাশটা আলাদা হয়ে যাবে আর এ পাশটা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা একটু আলাদা হওয়া পার্টটাও দেখাই। এবার ধরো মাঝখান দিয়ে আমরা যদি একটা ডিভাইডার চিন্তা করি, এই পাশে একটা সূত্রক আর এই পাশে তোমার দুইটা নতুন সূত্র, বা একটা নতুন সূত্র একটা পুরাতন সূত্রক, মানে এই পাশে একটা ডিএনএ তৈরি হচ্ছে আর এই পাশে একটা ডিএনএ তৈরি হচ্ছে। তাহলে আমরা চিন্তা করি এই পাশে একটা ডিএনএ তৈরি হচ্ছে, এই পাশে এটার নাম দিই আমরা ডিএনএ 1 আর এইটার নাম আমরা দিই ডিএনএ 2। তাহলে এই দুইটা ডিএনএর কথা আমরা যখন বলি, এবার একটু খুব ভালো করে চিন্তা করো কেন এটাকে অর্ধ সংরক্ষণশীল বলা হয়। তার কারণটা হচ্ছে এই যে সূত্রকটা, এই সূত্রকটা হচ্ছে পুরাতন, আর এই যে সবুজ সূত্রকটা এটা হচ্ছে কিন্তু নতুন। এই ডিএনএর ক্ষেত্রেও সেম, এই সূত্রকটা হচ্ছে নতুন, এটা হচ্ছে পুরাতন। তার মানে নতুন যে ডিএনএগুলো তৈরি হচ্ছে, ডিএনএ 1 বা ডিএনএ 2, সেটার মধ্যে অর্ধেক পার্ট সেটা হচ্ছে আগের যেই ডিএনএটা ছিল সেইটা থেকে আসতেছে, আরেকটা সূত্রক নতুন করে তৈরি হচ্ছে। এই পাশেও সেম, একটা সূত্রক সেটা আগে থেকেই ছিল, সেটাকে টেমপ্লেট ধরে আবার নতুন আরেকটা সূত্রক তৈরি হচ্ছে এবং এরা একটা আরেকটার পরিপূরক আমরা বলতেছি। যেমন এখানে যদি এ থাকতো টি, জি থাকলে সি, তো এইভাবে আমরা জিনিসটা দেখতেছি যে পরিপূরক কমপ্লিমেন্টারি আরেকটা সূত্রক তৈরি হয়ে যাচ্ছে। তার মানে নতুন ডিএনএর অর্ধেক পার্ট নতুন, বাকি অর্ধেক পার্ট পুরাতন। অর্ধ সংরক্ষণশীল বলতে বোঝায় আমরা এখানে অর্ধেক সংরক্ষণ করতে পারছি। তার মানে দেখো, অর্ধেক পুরাতন সূত্র, অর্ধেক নতুন সূত্রক। এই হচ্ছে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতির যে বেসিক কনসেপ্ট সেটা। তার মানে প্রতিটা পুরাতন সূত্রের সাথে নতুন করে পরিপূরক সূত্র যুক্ত হয়, ফলে নতুন যে ডিএনএ অণু সেইখানে একটা পুরাতন সূত্রক থাকে আর একটা নতুন সূত্রক থাকে। এই জন্য এটাকে আমরা বলি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অণুর যে রেপ্লিকেশন বা ডিএনএ অনুলিপন। তো এই চিত্রটা তোমাকে আঁকতে হবে, প্লাস এই যে কথাবার্তাগুলো আমরা এখানে লিখে রাখছি এবং এই যে তোমাকে প্রসেসটার কথা বললাম, এই জিনিসগুলোই বেসিক্যালি ডিএনএ অনুলিপন সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেগুলোতে ব্যাখ্যা করতে হয়। তো এটা হচ্ছে ডিএনএ অনুলিপন আরেকটা টপিক, যেই টপিকটা খুব কমনলি প্রশ্ন আসতে দেখা যায়। এবং যদি আমরা ডিএনএর গঠনটাকে একদম ফার্স্ট প্রায়োরিটি বলি, তাহলে সেকেন্ড প্রায়োরিটির প্রশ্নটাই হচ্ছে তোমার ডিএনএ অনুলিপন এর প্রশ্নগুলো। ওকে, সো ডিএনএ অনুলিপনের ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে ঠিক একইভাবে অ্যাডিনের সাথে থাইমিন, থাইমিনের সাথে অ্যাডিনিন, মানে পরিপূরক, একজন আরেকজনের একটা তোমার হচ্ছে পিউরিন আর একটা পাইরিমিডিন এখানে একটা আরেকটার সঙ্গে যুক্ত হয় এবং ফাইনালি হচ্ছে এখান থেকে ওই পুরাতন আর নতুন সূত্রক মিলে পুরো ডিএনএটা তৈরি করে ফেলে। এই ডিএনএ রেপ্লিকেশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটাও অ্যাকচুয়ালি অর্ধ সংরক্ষণশীল এই বিষয়টা ওয়াটসন এবং ক্রিক তার ডিএনএর অনুলিপনের যে মডেলটা সেখান থেকে প্রস্তাব করছে। এবার আমরা একটা প্রশ্ন দেখি, এই প্রশ্নটাতে কি বলা আছে একটু দেখি আমরা, এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আসলে একসাথে যুক্ত হয়ে গেছে। যেমন আমাদেরকে চিত্র 1 এবং চিত্র 2, চিত্র 1টা কিসের চিত্র, যেহেতু দ্বিসূত্রক এবং এটা ডিএনএ এর গঠন ডাবল হেলিক্স স্ট্রাকচারটা এখান থেকে দেখানো হয়েছে। চিত্র 2 যেহেতু এক সূত্রক, আমরা বুঝতেই পারতেছি এটা হবে RNA। তাহলে আমাদেরকে গ নাম্বার প্রশ্নে যেটা বলছে যে চিত্র 1 এর উপাদানটার অনুলিপন, চিত্র 1 এর উপাদানটার অনুলিপন ব্যাখ্যা করতে। এই মাত্র আমরা আসলে যে জিনিসটা শিখলাম, চিত্র 1 কি, ডিএনএ, ডিএনএ এর অনুলিপন, তার মানে হচ্ছে আমরা বেসিক্যালি এই যে টোটাল ঘটনাটা দেখলাম, এই টোটাল ঘটনাটা আমাকে ব্যাখ্যা করতে বলছে। তাহলে ডিএনএ অনুলিপনের ব্যাখ্যায় আমরা কি কি লিখব, আমরা প্রথমে একদম শুরু করব হাইড্রোজেন বন্ধন ভাঙার যে ঘটনাটা, মানে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি থেকে আমরা প্রথমে স্টেপটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন ভেঙে
পুরাতন দুইটা সূত্রকে আলাদা করে দেয়া, তারপরে সেখানে পরিপূরক নতুন সূত্রক তৈরি করা, এবং নতুন সূত্রক তৈরি করার মাধ্যমে কি হবে, এখান থেকে দুইটা নতুন ডিএনএ তৈরি হবে, যার মধ্যে প্রত্যেকটা ডিএনএর একটা সূত্রক হবে পুরাতন আর একটা সূত্রক হবে নতুন। এই ঘটনাটাই হচ্ছে মূলত ডিএনএ অনুলিপনের বেসিক ব্যাখ্যাটা। আচ্ছা, তারপরে প্রশ্নটা আমরা একটু দেখি। তারপরে প্রশ্ন আমাদেরকে বলছে চিত্র 1 এবং চিত্র 2 এর উপাদান। চিত্র 1টা হচ্ছে ডিএনএ এবং চিত্র 2টা হচ্ছে আরএনএ। এই ডিএনএ এবং আরএনএ এর মধ্যকার দুইটা উপাদানের যে ভিন্নতা, সেই দুইটা উপাদানের ভিন্নতা হচ্ছে তোমাকে এখান থেকে জিজ্ঞেস করছে, যেটা অলরেডি আমরা কিছুটা বলার চেষ্টা করছি। আমরা যদি চিত্র 1 এবং চিত্র 2 এর যে পার্থক্যটা সেটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, তো চিত্র 1 এবং চিত্র 2 এর পার্থক্যটা নিয়ে যদি একটু আলোচনা করি, প্রথমে হচ্ছে এখান থেকে আমরা ডিএনএ এর কথা বলি আর এখান থেকে আরএন এর কথা বলি। তাহলে প্রথম যে পার্থক্যটা আমরা বলবো সেটা হচ্ছে এখানে থাইমিন পাওয়া যায়, ঠিক আছে। আমরা এখান থেকে বলবো যে এখান থেকে থাইমিন এটা থাকবে, আর এইখানে আমরা বলবো থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। ওকে, তারপরে আমরা যদি বলি একদম সহজ করে যদি জিনিসটা বুঝাই, এটা হবে দ্বিসূত্রক, এটা হবে দ্বিসূত্রক আর এটা হচ্ছে একসূত্রক। তারপরে এটার যে চিনির নামটা, আমরা এটা চিনির নাম কি বলছি, এটা চিনির নাম আমরা বলছি ডিঅক্সিরাইবোজ চিনি, আর এটারটা হচ্ছে রাইবোজ চিনি। এই পার্থক্যটা আমরা নিয়ে আসতে পারি, উপাদানগত পার্থক্য। তাহলে এই হচ্ছে মোটামুটি আমরা যদি বলি উপাদানগত পার্থক্য বা ডিএনএ আরএনএ পার্থক্য। সো মূলত এই বিষয়গুলোই হচ্ছে এখান থেকে আমাদেরকে তুলে ধরতে হবে। তো এই হচ্ছে আমাদের এইখানকার যে তোমার ডিএনএ এর গঠন এবং আরএনএ এর গঠন। তুমি যদি গঠন দুইটা তুলনা করে পড়ো তোমার জন্য অনেক দিকে সুবিধা। মূলত পার্থক্য আসলে লিখতে পারবা, আরএনএ এর সাথে কোন কোন জায়গাগুলোতে হচ্ছে তোমার ডিএনএ এর ভিন্নতা, সেটা যখন তুমি জানবা তখন ডিএনএ আরএনএ এর মধ্যে কনফিউশন হবে না। সো এই হচ্ছে তোমার চিত্র 1 এবং চিত্র 2 এর একদম বেসিক যেই স্ট্রাকচারাল ডিফারেন্স, সেইটা আমরা এখান থেকে তুলে ধরলাম। যদিও আমাদের এখান থেকে বিশেষ করে উপাদানের ভিন্নতা চাইছে, মিনস হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার এবং চিনি এর মধ্যে যে ভিন্নতাটা সেটা মূলত এখান থেকে চাইছে। আমরা চাইলে হচ্ছে বাকি যেই এক্সট্রা ইনফরমেশনগুলো সেগুলো অ্যাড করে দিতে পারি। এই হচ্ছে আমাদের এখান থেকে ডিএনএ আরএনএ এর একদম বেসিক পার্থক্যের যে বিষয়টা আমাদেরকে প্রশ্নটা আসলে দিব। এখন এখান থেকে আমি একটু দেখো স্ট্রাকচারটা এইভাবে দেখানোর একটা কারণ আছে, সেটা হচ্ছে তুমি যখন এরকম দুইটা উপাদানের ভিন্নতা দেখাবা, আমি সবসময় যেটা প্রেফার করি সেটা হচ্ছে তুমি একটা টেবিল আকারে জিনিসটাকে দেখাও। কারণ যখন তুমি দুইটার মধ্যে পার্থক্যটা অনেক বিস্তারিত লিখতে থাকো তখন দেখা যায় যে এর মধ্যে কোনটায় দিয়ে তুমি কোনটার সাথে তুলনা করছো বা পার্থক্য দেখাচ্ছো সেটা অনেক সময় ক্লিয়ারলি বোঝা যায় না। টেবিলের মধ্যে যখন তুমি জিনিসটাকে প্রেজেন্ট করো তখন ধরো তুমি এই পাশে ডিএনএর যে ইনফরমেশনটা দিলা, তার বিপরীতে আরএনএর কোন ইনফরমেশনটা দিচ্ছ সেটা খুব সুন্দর করে কিন্তু এখান থেকে ভিজুয়ালাইজ করা যায়। সো অলওয়েজ চেষ্টা করবা তুলনা বা ভিন্নতা এই জিনিসগুলো টেবিল আকারে দেখানোর জন্য, পরীক্ষাতে এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। ওকে, তারপরে আমরা একটু ডিএনএর সঙ্গে সম্পর্কিত আরেকটা টপিক, যে ডিএনএ টেস্ট বা আমরা অনেক সময় এটাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংও আরেকটা পদ্ধতির কথা বলে থাকি। বা এটা আসলে মূলত যেই কাজগুলোতে বেশি প্রয়োজন হয়, যে তুমি ধরো একটা কারো পরিচয় শনাক্ত করতে চাও, বিভিন্ন দুর্ঘটনা হয়, সড়ক দুর্ঘটনা হয়, অগ্নিকাণ্ড হয়, যেখানে দেখা যায় যে একটা মানুষের যেই বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আর কোনো চেনার উপায় থাকে না, তখন একটাই উপায় থাকে যে তার ডিএনএ এর মাধ্যমে তাকে শনাক্ত করার যে প্রসেসটা। তো ডিএনএর মাধ্যমে শনাক্ত করার প্রসেসটা মূলত হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করি, সেটা আবার অনেক সময় অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো এই প্রসেসটা বা এই বিষয়গুলা সম্পর্কে বিস্তারিত তোমার প্রশ্ন কিন্তু অনেক বেশি আসতে দেখা যাচ্ছে ঘ নাম্বারের জন্যে। তো এখান থেকে আমরা ডিএনএ টাইপিং বা ডিএনএ টেস্টিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেভাবেই বলি না কেন, এই জিনিস
জিনিসটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো তোমাদের এসএসসি পরীক্ষার যদি তোমরা প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে দেখো, এই টপিকটা থেকে মূলত অ্যারাউন্ড 20 বারেরও বেশি প্রশ্ন আসতে দেখা গেছে, 20-25 বারের মতো। তো এই জায়গাটা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এবং ঘ নম্বরের প্রশ্নে আসে। সুতরাং এই যে টপিকটা, এটাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। টপিকটা খুবই সহজ, এটার মধ্যে কমপ্লেক্স কোনো কথাবার্তা অ্যাকচুয়ালি নাই। আচ্ছা, তো কীভাবে আমরা এই জিনিসটা করি? সো এখান থেকে আসলে ছবিটা দেখে অনেকখানি জিনিসটা বোঝা যায় যে আমরা আসলে ডিএনএ এর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো থেকে তুলনা করি। তুলনা করার মাধ্যমে হচ্ছে আমরা মূলত এইখান থেকে তার যেই অপরাধীর বের করার, মূলত অপরাধী শনাক্তকরণ এটা খুব বেশি ব্যবহার হয়, সেটা আসলে এখান থেকে বের করার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি, জাস্ট ছবিটা দেখে যদি একটু খেয়াল করি, ধরো এটা ডিএনএর একটা গঠন বের করি আমরা। এই গঠনগুলো আমরা আসলে একটা বিভিন্ন প্রসেস আছে, যেমন আমরা এখান থেকে জেল ইলেকট্রোফোরেসিস করে অনেক সময় এই ডিএনএর গঠনগুলো থেকে আমরা যে ডিএনএ নমুনাগুলো পাই, সেই নমুনাগুলো থেকে আমরা হচ্ছে বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসগুলোর মধ্যে একটা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস করে মোটামুটি আমরা এরকম যেই চিত্রটা সেটা পাইতে পারি। তো এখান থেকে আমরা একটু দেখি, এখান থেকে যে ব্যান্ডগুলো আমরা বলি, এগুলো হচ্ছে একটা ব্যান্ড আকারে ডিএনএর বিভিন্ন অংশের যে গঠনটা সেটা সামনে চলে আসে। সো এটা হচ্ছে মূলত ডিএনএর মধ্যে যে বেসগুলো আছে, সেই বেসগুলা যেই তোমার কতটুকু এটার পরিমাণটা, সে পরিমাণটা কত ডালটন, ওইটার উপরে বেস করে আসে। সো ওইটা আমাদের জন্য একটু কমপ্লেক্স। আমরা এত কিছু বোঝা থেকে যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করবো চিত্র থেকে, তুমি একটু খেয়াল করে দেখো তো, অপরাধ স্থান থেকে প্রাপ্ত একটা নমুনা আছে, আমার কাছে একটা নমুনা আমি অপরাধ স্থান থেকে পাইছি, আর ভুক্তভোগী যে ব্যক্তি আছে তার নমুনাও আমার কাছে আছে। আবার আমার সন্দেহভাজন যে ব্যক্তিগুলো ছিল যে না অপরাধী এই লোকটা দ্বারা হইতে পারে, এই লোকটা দ্বারা হইতে পারে, এরকম হয়তো বা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি আছে, কিন্তু আমি শিওর না যে আসলে কোন ব্যক্তি এই কাজটা করছে। তাহলে এই সন্দেহভাজন আসামি 1 আর সন্দেহভাজন আসামি 2, এই 2 জন আমার কাছে আছে। এই হচ্ছে আমার টোটাল কেস। তাহলে আমি এবার যে কাজটা করব, আমি অপরাধ স্থল থেকে যে নমুনাটা পাইছি, সেই নমুনাটার সাথে আমি প্রথমে দেখব যে এটা কি ভুক্তভোগী ব্যক্তির নমুনা কিনা। তাহলে আমি মিলা দেখলাম যে না, এটা ভুক্তভোগী ব্যক্তির নমুনা না। তারপরে আমরা যেই জিনিসটা মিলানোর চেষ্টা করব যে এখানে সন্দেহভাজন আসামিদের সাথে কি এটা মিলে কিনা। তাহলে আমরা একটু এখান থেকে খেয়াল করি, দেখো তো এই যে এইটুক ব্যান্ড, এইটুক ব্যান্ড, তারপরে এইটুক ব্যান্ড, এইটুক ব্যান্ড, এটার সাথে এইটা মিলাও, এইটার সাথে এইটা মিলাও, একটু বড় ব্যান্ডগুলো আগে মিলানোর চেষ্টা করো, তুমি দেখবা যে খুব সহজে এখান থেকে মিলায় ফেলতে পারবা। তাহলে তুমি একটু খেয়াল করে দেখবা যে সন্দেহভাজন ব্যক্তি 1 এর সঙ্গে অপরাধ স্থান থেকে প্রাপ্ত নমুনাটা একদম মিলে যাইতেছে। আর যদি আমরা সন্দেহভাজন ব্যক্তির বা আসামি 2 এর ক্ষেত্রে আসি, দেখো এই ব্যান্ডগুলো কিন্তু মিলতেছে না। তাহলে এই যে দেখো আমি ব্যান্ডটা মিলানোর মাধ্যমে বুঝলাম যে অপরাধ স্থলে আসলে এই আসামি 1 এর একটা নমুনা পাওয়া গেছে, তার মানে অপরাধ স্থলে আসামি 1 ছিল, তার মানে তার দ্বারা অপরাধ হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি। সো এই হচ্ছে তোমার ডিএনএর হইতে যে প্রাপ্ত ব্যান্ডগুলা, সেগুলোর ফিঙ্গারপ্রিন্টিং বা তোমার এখান থেকে হচ্ছে তোমার ডিএনএর টেস্টের মাধ্যমে আমরা এই জিনিসটা থেকে নির্ণয় করতে পারি যে এইটা আসলে কার ডিএনএ এর নমুনা। ওকে, সো এইটার মাধ্যমে আসলে আমরা যেই কাজটা করতে পারি, অপরাধী শনাক্তকরণ করতে পারি, আমরা কোনো দুর্ঘটনা হইলে সেখান থেকে কোনো মানুষের পরিচয় শনাক্তকরণ করতে পারি, এরকম আরও অনেকগুলো ইমপ্লিকেশন এটা আছে। এখন ডিএনএ নমুনাগুলো আসলে কী কী হইতে পারে? ডিএনএ আমরা যদি অপরাধ স্থল থেকে তার কোনো হাড়, দাঁত, চুল কিংবা হচ্ছে রক্ত, লালা, বীর্য, যেখান থেকে ডিএনএটাকে আমরা আলাদা করতে পারবো। সো এই ডিএনএটাকে আলাদা করতে পারলেই আমরা আসলে তোমার এই ডিএনএ টেস্টটা করতে পারবো। তো এই নমুনার সঙ্গে ডিএনএ প্রোফাইলে সন্দেহভাজন ব্যক্তির সাথে যে তুলনাটা আমরা দেখাইছি, এই তুলনাটা করেই মূলত আমরা এই ব্যক্তিকে শনাক্তকরণ করতে পারি বা আসামিটাকে শনাক্তকরণ করতে পারি। তারপরে আমরা যদি একটু খেয়াল করি যে প্রক্রিয়াটা কি, প্রথমে হচ্ছে আমরা ডিএনএটাকে ওই যে নমুনা ছিল সেখান থেকে পৃথক করব। সো নমুনা থেকে ডিএনএটাকে পৃথক করা হচ্ছে প্রথম কাজ। নমুনা বলতে আমার চুল, দাঁত, নখ যেটাই বলি না কেন, সেই নমুনাটাকে আগে ডিএনএটাকে আলাদা করবো, এটা একটু জটিল প্রক্রিয়া। তারপরে সেই ডিএনএটার এনজাইম দিয়ে কেটে ছোট ছোট টুকরা করব এবং সেগুলোকে আমরা বলছি ইলেকট্রোফোরেসিস পদ্ধতি। এই ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে যখন আমরা এগুলাকে ব্যান্ড আকারে দেখাই, এই ইলেকট্রোফোরেসিস পদ্ধতির পরেই আসলে আমরা এইরকম ছবিগুলো পাই। তো ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা যখন এই ছবিগুলো পাই, তারপরে এগুলার ব্যান্ডগুলো মিলায় আমরা হচ্ছে অপরাধী শনাক্তকরণ করতে পারি। তাহলে প্রসেসটার নাম কি? ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে। আচ্ছা,
আরেকটা জিনিস এটার সঙ্গে কানেক্টেড যেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে পিসিআর বা পলিমারেজ চেইন রিয়াকশান। ধরো তুমি অপরাধ স্থল থেকে যে নমুনাটা পাইছো সেই নমুনাটার পরিমাণটা, মানে নমুনা থেকে যে ডিএনএটা পাইছো সেটার পরিমাণটা খুবই কম, নমুনার পরিমাণও খুবই কম, এবং সেটা থেকে ডিএনএর যেই অ্যাকচুয়ালি এক্সট্রাকশনটা করছো সেটার পরিমাণটাও খুবই কম। সো নমুনা যদি অনেক কম থাকে তখন দেখা যায় যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করতে করতে ওই নমুনাটা সাফিসিয়েন্ট থাকে না, বা দেখা যায় ওই নমুনাটা দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তখন আমার কি করতে হবে, এই ডিএনএটার পরিমাণ বা সংখ্যাটা বাড়াইতে হবে। এই ডিএনএর পরিমাণটা বাড়ানোর যে প্রসেসটা সেটাই হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশান। এই পলিমারেজ চেইন রিয়াকশানটা তুমি বলতে পারো যে একটা ডিএনএর অসংখ্য কপি আমি তৈরি করতে পারি। ধরো আমার কাছে ডিএনএর এইটুক একটা কপি আছে, আমি চাই এখান থেকে 1000টা কপি বানাইতে। সো আমি চাই এখান থেকে এই ডিএনএটার 1000টা কপি তৈরি করব আমি। সেই 1000টা কপি তৈরি করার জন্য আমার যেই প্রসেসটা লাগবে সেটাই হচ্ছে এই পলিমারেজ চেইন রিয়াকশান বা পিসিআর পদ্ধতি। এটা দিয়ে আমি অসংখ্য নমুনা বানাবো, চাইলে যার ফলে সুবিধাটা হবে কি আমি অনেকগুলা টেস্ট করতে পারবো, বা আমার যদি সন্দেহভাজন ব্যক্তি বেশি থাকে সেই জায়গায় আমার টেস্ট করার জন্য নমুনার পরিমাণটাও তখন আমি এখান থেকে বেশি পরিমাণে রাখতে পারবো। এটা হচ্ছে পলিমারেজ চেইন রিয়াকশান। সো এইটা হচ্ছে মূলত ডিএনএ টেস্টের একটা ওভারভিউ, যেই ওভারভিউটা থেকে তোমার পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা যদি কি প্রশ্নটার দিকে এবার একটু তাকাই, উদ্দীপকে আমাদেরকে বলছে এক্স চিহ্নিত অংশের গঠনটা ব্যাখ্যা করতে। সো এক্স চিহ্নিত অংশের যে গঠনটা আমরা যদি একটু খেয়াল করি, এক্স চিহ্নিত অংশটা হচ্ছে মূলত এখান থেকে আমরা ক্রোমাটিন জালিকা, তো অনেক সময় মাঝে মাঝে কেউ ভুল করে বসতে পারে। সো এক্স চিহ্নিত অংশ বলতে এখানে যদি তুমি টোটাল এই গঠনটা দেখো, হ্যাঁ, এটা মূলত কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে এখানে নিউক্লিওলাস আছে, চারদিকে হচ্ছে ক্রোমাটিন জালিকা আছে। তো এক্স চিহ্নিত অংশটা বলতে মূলত এখান থেকে আমাদের ক্রোমোজোমের কথা বোঝানো হয়েছে, কারণ এটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। অনেকে আবার যদি এখান থেকে ভুল করে বসে যে ক্রোমাটিন জালিকার ভেতরে আবার ডিএনএ থাকে, তো তোমার কাছে অ্যাকচুয়ালি ডিএনএ যদি থাকে সেটা আরও স্পেসিফিক্যালি দেখাবে, কিন্তু এখানে যেহেতু তোমাকে ক্রোমাটিন জালিকার কথা বলছে, ক্রোমাটিন জালিকার নিজের তো খুব বেশি তোমার গঠন এখান থেকে আমরা ওইভাবে পড়ি না, বা ওইটা অ্যাকচুয়ালি ক্রোমাটিন জালিকার ভেতরে যেহেতু ক্রোমোজোম থাকে, আলটিমেটলি এই ক্রোমাটিন জালিকার গঠন বলতে আসলে ক্রোমোজোমের গঠনটাকে নির্দেশ করে। সো এখান থেকে আমাদের কাছে কিন্তু নিউক্লিয়াসের গঠনও চাই নাই, নিউক্লিয়াসের গঠন থাকলে আসলে জিনিসটাকে এইভাবে দেখাইতো, মানে পুরো নিউক্লিয়াসটাকে দেখাইতো, বা আমাদেরকে বলতো যে চিত্র এক্স। সো অনেকেই কিন্তু এভাবে সবগুলোর অ্যান্সারই সে জানে, সে নিউক্লিয়াসের গঠনও জানে, ডিএনএর গঠনও জানে, ক্রোমোজোমের গঠনও জানে, জাস্ট এই প্রশ্নটা ঠিকভাবে আইডেন্টিফাই না করার কারণে কিন্তু অনেক সময় জিনিসটা ভুল হয়ে যায়। আমাদেরকে যেহেতু স্পেসিফিক্যালি এখানে ক্রোমাটিন জালিকার মধ্যে নির্দেশ করে দেখাইছে, তার মানে ক্রোমাটিন জালিকার সাথে আসলে মেইনলি যে জিনিসটা কানেক্টেড সেটা হচ্ছে ক্রোমোজোম। তুমি বলতে পারো যে ক্রোমাটিন জালিকার সাথে ক্রোমোজোম কানেক্টেড হলে তো ডিএনএও কানেক্টেড, বাট বিষয়টা হচ্ছে ডিএনএ যদি হয় তোমাকে এটা আরও স্পেসিফিক্যালি, যেমন এর আগে আমরা যে ডিএনএ গঠন দেখছি মানে ক্রোমোজোমের ভেতরে আমাদেরকে দেখাইছে যে ক্রোমোজোমের ভেতরে যেটা থাকে, ক্রোমোজোমের ভেতরে থাকে ডিএনএ। তাহলে এই কনসেপ্টটা এই জন্য তোমার জন্য গুরুত্বপূর্ণ। একদম শুরুতে আমরা এই কনসেপ্টটা দিয়ে শুরু করছি যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন জালিকা, তার ভিতরে হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ, এবং ডিএনএর আবার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জিন। তাহলে এইটা হচ্ছে তোমাকে খুব ভালোভাবে একটু বুঝতে হবে, এবং উদ্দীপক কিন্তু এই কনসেপ্টটা থেকেই সবচেয়ে বেশি আসে। তো আমরা ক্রোমোজোমের যে গঠনটা দেখছি সেই ক্রোমোজোমের গঠনটাই মূলত এখান থেকে তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সো ক্রোমোজোমের এই যে আমরা যে গঠনটা দেখাইছি প্রথমেই, সেই গঠনটা এখানেও দেখালাম। মূলত এটা চ্যাপ্টার 2-তে খুব বিস্তারিত আমরা পড়াশোনা করি, বাট এটা কিন্তু চ্যাপ্টার 12-এর সাথেও কানেক্টেড হয়ে যায়, সেটাই আমরা একটু এখানে দেখানোর চেষ্টা করলাম। আচ্ছা, তারপরে আমরা একটু ঘয়ের প্রশ্নটাতে যদি চলে যাই, ঘয়ের প্রশ্ন আমাদেরকে বলছে উদ্দীপকে এক্সের প্রধান উপাদান, মানে ক্রোমোজোমের প্রধান উপাদান কি? ক্রোমোজোমের প্রধান উপাদানটা হচ্ছে আমরা বলি মূলত ডিএনএ। এই ডিএনএ এর মাধ্যমে কিভাবে সুবিচার পাওয়া সম্ভব? এই যে আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম যে ডিএনএ টেস্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ টাইপিং, এই জিনিসটার মাধ্যমে আমরা সুবিচার পাইতে পারি, অপরাধীকে শনাক্তকরণ করতে পারি ইজিলি, অপরাধ স্থল থেকে নমুনা
কালেক্ট করে সেটার সঙ্গে তুলনা করার মাধ্যমে। তো এইটাই হচ্ছে আমাদের কাছ থেকে এখানে প্রশ্ন, সেটা হচ্ছে ডিএনএ টেস্ট এর প্রয়োজনীয়তাটা কি এটা জানতে চাইছে, এবং এর মাধ্যমে আমরা কিভাবে আসলে সুবিচার নিশ্চিত করতে পারি সেটাই হচ্ছে মূলত এই প্রশ্নের অ্যান্সারটা। তো আশা করি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা কেমন হবে সেই জিনিসটা মোটামুটি বুঝতে পারছো। সো এটা হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ থেকেই মূলত ডিএনএ টেস্ট এর যে বিষয়টা সেটা আমাদেরকে এখান থেকে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, আমরা তারপরের প্রশ্নটা একটু দেখি। চট্টগ্রাম বোর্ড 2020-এর একটা প্রশ্ন, যেখানে আমাদেরকে উদ্দীপকের 3টা উপাদানের কথা বলছে, যেখানে এক্স এর কথা বলছে ফসফেট, অজৈব ফসফেট বা ফসফেট, ওয়াই এর মধ্যে বলছে নাইট্রোজেন গঠিত ক্ষার, আর জেড এর কথা বলছে ডিঅক্সিরাইবোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ চিনি। তাহলে আমরা যদি ডিঅক্সিরাইবোজের কথা বিশেষভাবে বলি, যেমন এই দুইটা ডিএনএতেও থাকে আরএনএতেও থাকে, এটা ডিএনএতেও আছে আরএনএতেও আছে, এটাও ডিএনএতে আছে এবং আরএনএতেও আছে, কিন্তু এটার মধ্যে আবার একটা চেঞ্জ আছে, যদিও চেঞ্জের কথা স্পেসিফিক্যালি আমাকে এখানে কিছু বলে নাই। বাট চিনিটা যখন আমি দেখতেছি ডিঅক্সিরাইবোজ চিনি, তখন এটা শুধুমাত্র ডিএনএতেই আছে। আচ্ছা, তাহলে কি বলছে, উদ্দীপকের উপাদানগুলো সমন্বয়ে গঠিত জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বেসিক্যালি আমরা দুইটা জানি, ডিএনএ এবং আরএনএ। তার মানে উপরের যে ইনফরমেশনগুলো সেগুলোর মধ্যে রাইবোজ যে চিনি বা ডিঅক্সিরাইবোজ যে চিনি, এই দুইটার মধ্যে ডিফারেন্স দেখে আমরা বুঝতে পারবো যে অবশ্যই এটা কিসের কথা বলছে জৈব অ্যাসিডটা, এইটা ডিএনএর কথা বলা হয়েছে। সো আমাদের কাছে ডিএনএর ডাবল হেলিক্সের যে গঠনটা, সেই ডাবল হেলিক্সের গঠনটা সম্পর্কে এখানে জানতে চাওয়া হয়েছে। তারপরে বলছে এক্স ওয়াই এবং জেড এর সমন্বয়ে গঠিত যে অ্যাসিড, সেই অ্যাসিডটা কি আসলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এইটা অপরাধী শনাক্তকরণে কিভাবে ভূমিকা রাখে। তাহলে এইটার আসলে অ্যান্সারটা আমরা কিভাবে করব, আমরা প্রথমে হচ্ছে ওই যে এখান থেকে আমরা একটু দেখি অ্যান্সারটা, আমরা সবসময় বেসিকগুলো যেভাবে পড়ি সেখান থেকে অ্যান্সারটা করার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে আমরা এই প্রসেসটা আসলে কি, এই প্রসেসটা সম্পর্কে হচ্ছে এখান থেকে বলবো। এই প্রসেসটা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ টেস্টিং। এটার মধ্যে আমরা কি করি, এটার মধ্যে আমরা হচ্ছে মূলত প্রথমেই তার নমুনাগুলো সংগ্রহ করি। নমুনা সংগ্রহ করে সন্দেহভাজন ব্যক্তির যে নমুনা সেইটার সঙ্গে এটার ব্যান্ডগুলোকে মেলাই। কিভাবে করি কাজটা, প্রথমে নমুনা সংগ্রহ করে তার থেকে ডিএনএ পৃথক করি, তারপর ডিএনএর ছোট ছোট টুকরা করি, সেগুলোকে হচ্ছে আমরা যদি নমুনার পরিমাণ কম থাকে তাইলে সেটার পরিমাণটাকে বাড়াই পিসিআর মাধ্যমে, এবং ফাইনালি হচ্ছে আমরা কি করি, এই প্রসেসটার নামটা মনে রাখাটা ইম্পর্টেন্ট, ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আসলে আমরা এরকম ব্যান্ড তৈরি করতে পারি, যেগুলো আমরা পরবর্তীতে তুলনা করি। এটা ডিএনএর মূলত স্ট্রাকচারাল ইনফরমেশনটা ইন্ডিকেট করে থাকে। সো এই হচ্ছে আমাদের এই টোটাল ডিএনএ টেস্টের যে বেসিক কনসেপ্টটা, সেটা যেইখান থেকে আমরা মূলত অপরাধী শনাক্তকরণের জন্য এই ডিএনএ টেস্টের যে গুরুত্বটা সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারতেছি। সো এই প্রশ্নটাও আশা করি মোটামুটি বুঝতে পারছো। এবং আমরা একটু আগে যেটা বলছি যে লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, এই বিষয়টা যেরকম ঘতে আসে, ডিএনএ টেস্ট বা তার গুরুত্ব বা তার প্রসেস, এটাও মূলত ঘ নাম্বার প্রশ্নেই আসে। গ এর জন্য ওই যে দেখো ঘুরে ফিরে বারবারই ওই ডিএনএ এর গঠন এটাই কিন্তু বারবার চলে আসতেছে। আচ্ছা, তাইলে আমরা এই পরবর্তী যেই টপিকটা মিনস হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণের যে কনসেপ্টটা, সেটাতে একটু চলে যাই। মানুষের লিঙ্গ নির্ধারণ, মানুষের দেহে আমরা জানি মোটামুটি 46টা ক্রোমোজোম আছে বা 23 জোড়া ক্রোমোজোম আছে। তো আমরা যদি বলি 23 জোড়া ক্রোমোজোম, এই 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে আমাদের অটোজোম, মানে লিঙ্গ নির্ধারণে এদের কোনো ভূমিকা নাই, 22 জোড়া। আর বাকি যে এক জোড়া ক্রোমোজোম আছে মিনস এক্স এবং ওয়াই, এই ক্রোমোজোমটা বা এই এক জোড়া ক্রোমোজোমই হচ্ছে মূলত আমাদের জন্য কি, এটা হচ্ছে তোমার লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম হিসেবে কাজ করে। এক জোড়া ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণী ক্রোমোজোম। তো এইখান থেকে সেটাই দেখানো হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে থাকতেছে হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা, এবং মেয়েদের ক্ষেত্রে থাকতেছে শুধুমাত্র এক্স এবং এক্স, এদের মধ্যে কোনো ভ্যারিয়েশন থাকতেছে না। আচ্ছা, তারপরে আমরা এটা বললাম এই যে মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র একই, মানে দুইটাই এক্স, আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স আর একটা ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, ওয়াই ক্রোমোজোমটা আকারে এক্স ক্রোমোজোমের তুলনায় ছোট হয়, ওয়াই ক্রোমোজোমটা আকারে এক্স ক্রোমোজোমের তুলনায় ছোট হয়। একটু খেয়াল করে দেখো, এই যে ওয়াই ক্রোমোজোমটা আকারে এক্স ক্রোমোজোমের তুলনায় ছোট।
আচ্ছা, এবার আমাদের আসলে এগুলো থেকেও সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণটা আসলে আমাদের সমাজে যে বহুল প্রচলিত যে মারা যখন হচ্ছে আগেকার যখন কুসংস্কার বিভিন্ন প্রথা ছিল আমাদের, এখনও অনেক জায়গাতে হয়তো বা এগুলো আছে, যে মেয়েরা যখন তোমার মেয়েদের জন্ম বা ছেলেদের জন্ম নিয়ে আমাদের যে কুসংস্কারগুলো প্রচলিত ছিল সেখানে মাকে দোষারোপ করা হইতো। বাট বাস্তবতা বৈজ্ঞানিক ভিত্তি অনুযায়ী লিঙ্গ নির্ধারণে আসলে মায়ের কোনো ভূমিকাই নাই। লিঙ্গ নির্ধারণটা সম্পূর্ণই পিতার উপরে ডিপেন্ডেন্ট। তার কারণ পিতার এক্স ক্রোমোজোম কিংবা পিতার ওয়াই ক্রোমোজোম, কোন ক্রোমোজোমটা আসলে তোমার এই জায়গাটাতে অংশগ্রহণ করতেছে বা তোমার লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখতেছে, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমার ছেলে বা মেয়ে এই জিনিসটা পুরোপুরি নির্ভর করে থাকে। তো নিষেক প্রক্রিয়া যখন হবে তখন যদি এক্স এক্স জাইগোট তৈরি হয় তখন সেটা কন্যা সন্তান হয়, যদি সেটা এক্স আর ওয়াই হয় তখন সেটা অবশ্যই পুত্র সন্তানের জন্ম দেয়। তো এই ক্রস বা এই ক্রোমোজোমের স্বাধীন বিন্যাসটা আসলে কিভাবে ঘটে সেটা আমাদেরকে একটু ক্রস করে দেখলে আমরা জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। তার মানে আমরা অলওয়েজ যেটা বলবো সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণে আসলে পিতার ভূমিকাটাই প্রধান ভূমিকা। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু ক্রসটা করে ফেলি। আমরা বলি যে পিতার কাছ থেকে আমরা যে ক্রোমোজোমটা পাবো সেটা হচ্ছে এক্স ওয়াই, সেটা হচ্ছে এক্স ওয়াই পাবো। তো পিতার কাছ থেকে আমি পাচ্ছি এক্স ওয়াই, আর মাতার কাছ থেকে আমি পাচ্ছি হচ্ছে এক্স এবং আর একটা এক্স ক্রোমোজোম। তারপরে আমরা মাঝখানে যদি ক্রস করি, এইটা হচ্ছে ডিপ্লয়েড অবস্থায় আছে, যখন এটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে, হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে তখন এটা আমরা জোড়াটা ভেঙে ফেলি। জোড়া ভেঙে আমরা এখান থেকে এক্স লিখতেছি, এখান থেকে ওয়াই লিখতেছি। তারপরে এখান থেকেও জোড়াটা ভেঙে আমরা এখান থেকে এক্স লিখতেছি আর এখান থেকে আরেকটা এক্স লিখতেছি। এইবার আমাদের স্বাধীনভাবে এদের মধ্যে যে মিলনটা হবে, মানে মিনলি জাইগোট তৈরির যে প্রক্রিয়াটা, সেইখানে যদি আমরা দেখি এই এক্সটা যদি এই এক্সের সাথে মিলিত হয় তাহলে আমরা এখান থেকে পাবো এক্স এবং এক্স, তার মানে একটা মেয়ে। আমরা যদি পিতা থেকে এক্স পাই, মাতা থেকে তো এক্স ছাড়া আসার কিছু নাই, সো অবশ্যই এটাও কি হবে এক্স এক্স মানে মেয়ে। আচ্ছা, ওয়াই যদি পাই আর এক্স যদি পাই তখন আমরা এখান থেকে পাবো এক্স ওয়াই, তার মানে এটা হবে ছেলে। আচ্ছা, তারপরে আমরা যদি এখান থেকে ওয়াই পাই এখান থেকে এক্স পাই তাহলে এটাও হবে এক্স ওয়াই, সেটাও ছেলে। তার মানে তুমি যদি খেয়াল করো পিতা থেকে এক্স আসলে মেয়ে, পিতা থেকে ওয়াই আসলে ছেলে, এটাই হচ্ছে মূলত লিঙ্গ নির্ধারণের বেসিক প্রিন্সিপাল। তাহলে এই প্রিন্সিপাল অনুযায়ী মাতার কিন্তু লিঙ্গ নির্ধারণের কোনো ভূমিকা নাই, মূলত পিতাই হচ্ছে লিঙ্গ নির্ধারণের একদম মেইন। তাহলে তোমার পরীক্ষায় যখন আসবে লিঙ্গ নির্ধারণের ক্রোমোজোমের ভূমিকা, অবশ্যই এই টোটাল বিষয়টা এখান থেকে আঁকার চেষ্টা তুমি করবা। তাহলে আমরা এটা পিতামাতার মিলনে যখন জাইগোট তৈরি হয় বা নতুন বংশধর আমরা এখান থেকে লিখতে পারি, এটা অবশ্যই 2n হচ্ছে। তাহলে এই যে আমরা দেখলাম জাইগোটে যদি এক্স এক্স থাকে তাহলে মেয়ে, জাইগোটে যদি এক্স ওয়াই থাকে সেটা ছেলে, এবং এক্সটা মাতা পিতা দুইজন থেকেই আসতে পারে, কিন্তু ওয়াই শুধুমাত্র পিতা থেকে আসতে পারে। পিতা থেকে এক্স আসলে মেয়ে, আর মাতা থেকে তো এক্স আর কিছু আসার নাই, আর পিতা থেকে ওয়াই আসলে ছেলে। এইটাই হচ্ছে বেসিক কনসেপ্ট লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, এবং সেখানে অবশ্যই পিতার ভূমিকাটাই হচ্ছে সর্বাধিক, বা পিতাই হচ্ছে মূল ভূমিকাটা পালন করে থাকে। তো পরীক্ষাতে যখন আসবে অবশ্যই চেষ্টা করবা যাতে এই ক্রসটা তোমার পরীক্ষাতে খাতায় থাকে, কারণ এইটা দিয়ে আসলে আমরা বেসিক কনসেপ্টটা বুঝে ফেলতে পারবো। একটা প্রশ্ন যদি আমরা দেখে ফেলি, আমাদেরকে এখান থেকে বলছে দুইটা চিত্র দিয়ে বলছে কিউ এর রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে। চিত্র ওয়াইতে আমরা কিউ দেখতে পারতেছি, মানে চিত্র ওয়াইতে আসলে আমরা প্রথমে দেখতেছি একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের ভেতরে কি থাকে? ক্রোমোজোমের ভেতরে অবশ্যই ডিএনএ থাকে। তাহলে ডিএনএ ডাবল হেলিক্সের যে গঠনটা, সেই গঠনটা মূলত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তারপরে মানুষের লিঙ্গ নির্ধারণে, তাহলে কিউ এর গঠন মানে রাসায়নিক গঠন মানে ডিএনএ এর রাসায়নিক গঠন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো রাসায়নিক গঠন জানতে চাওয়া হয়েছে মিনস তুমি ওই যে প্রথমেই 3টা উপাদান অজৈব ফসফেট, তারপর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষার, চিনি, এগুলো থাকে। কি কি নাইট্রোজেন গঠিত ক্ষার থাকে, পিউরিন কোনটা থাকে, পাইরিমিডিন কোনটা থাকে, পিউরিন পাইরিমিডিনের সাথে কিভাবে যুক্ত হয়, এই সবগুলো বিষয় এখানে তুলে ধরবা।
আচ্ছা, আর সবসময় গঠন আসলে বায়োলজিতে চিত্রের কথা বলা থাকুক বা না থাকুক, আমরা চেষ্টা করবো যাতে চিত্রটা সবসময় আমরা এঁকে দেই। এবার আমরা চিত্র এক্স এর একটু পিতে চলে আসি। ওই যে আমাদের ক্রোমাটিন জালিকাটাকে দেখান, বলা হচ্ছে যে লিঙ্গ নির্ধারণে পি চিহ্নিত অংশ। তাহলে পি চিহ্নিত অংশটা কি? লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা? লিঙ্গ নির্ধারণে আমরা জানি ক্রোমোজোমের ভূমিকা। তাহলে যেহেতু ওইখান থেকে নির্দিষ্ট করে দিয়েই দিচ্ছে আমাকে পি এর কথা, তাহলে আমরা বুঝতেছি এখান থেকে কার কথা বলা হচ্ছে, অ্যাকচুয়ালি ক্রোমোজোমের কথা বলা হচ্ছে। লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা। লিঙ্গ নির্ধারণে যখন আমাকে ক্রোমোজোমের ভূমিকা এটা দেখাইতে বলবে, আমার ফার্স্ট যে জিনিসটা মাথায় আসতে হবে যে আমি এই ক্রসটা এখান থেকে দেখাবো। এই ক্রসটা দেখানোর পরে আসলে আমার বাকি যে কথাবার্তাগুলো, মানে এই যে এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বলছি, এই কথাবার্তাগুলো আমরা আসলে বলি, কিন্তু এই কথাবার্তাগুলোর সবগুলার যে মেইন জিস্ট বা এই কথাবার্তাগুলোর সবগুলার মেইন যেই তোমার রিপ্রেজেন্টেশন, সেই রিপ্রেজেন্টেশনটা কিন্তু তোমার চলে আসে এই চিত্রটা এর মাধ্যমে। তাহলে আমরা সবসময় খেয়াল করবো যাতে আমাদের এফোর্ট এর সাথে আমাদের যে আউটকাম সেটা যাতে এটা সামঞ্জস্য থাকে। এটাতে আমার এফোর্ট কম এবং এটাতে আউটকাম বেশ ভালো। তুমি এই ক্রসটা দিলা না, অনেক কিছু লিখলা, তখন কিন্তু আমি এক দেখায় বুঝতেছি না তুমি আসলে কী বুঝাতে চাচ্ছ। আমি যখনই দেখবো যে তোমার খাতায় ক্রসটা দেখানো আসছে, আমি বুঝে যাবো যে তুমি মেইন জায়গা মতো চলেই গেছো, ব্যাখ্যাটা তুমি তোমার মতো লিখছো, সমস্যা নাই, তোমার মেইন পয়েন্টটা এখান থেকে চলে আসছে। তো লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা যখনই আমাদেরকে দেখাইতে বলবে, আমরা এই ক্রসটা অবশ্যই দেখাবো। তাহলে এখান থেকে আমাদেরকে গতে চাইছে হচ্ছে ডিএনএর গঠন, আর ঘতে চাইছে হচ্ছে আমাদের কাছ থেকে এই লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, মিন্স এই ক্রস এবং তার ব্যাখ্যা। সো আশা করি এই জিনিসটা সম্পর্কিত যেই কনসেপ্ট, এইটা মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার, এবং এইখান থেকে ওইভাবেই লেখা আছে, জাস্ট ক্রসটা আমি দেখাই দিলাম, সেই ক্রসটা হচ্ছে অবশ্যই তোমরা পরীক্ষায় দেখানোর চেষ্টা করবা। আচ্ছা, তারপরে আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে জেনেটিক ডিসঅর্ডারগুলো, যে বর্ণান্ধতা। সো এসএসসি পরীক্ষায় জেনেটিক ডিসঅর্ডার থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, সিকিউ এর পরিমাণ আসে, বাট এটার ফ্রিকোয়েন্সিটা কম। আমরা বলতে পারি গত 6 বছরের প্রশ্নের অ্যানালাইসিস থেকে অ্যারাউন্ড এটা হচ্ছে হয়তো বা 10 থেকে 12 বারের মতো এই প্রশ্নটা আসছে, মানে এই জায়গা থেকে প্রশ্ন আসছে। সো ফ্রিকোয়েন্সিটা কম, বাট এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমরা যদি একটু দেখি যে এখান থেকে আসলে কি কি বিষয় সম্পর্কিত আমাদের জিনিসপত্র পরীক্ষার জন্য লাগবে। প্রথমেই যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস। তো বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস থেকে মূলত একটু বর্ণনামূলক প্রশ্নই বেশি আসে, বা এখান থেকে কেন হয়, কি কারণে হয়, কারণগুলো সম্পর্কে আসলে প্রশ্ন আসে। তো আমরা জানি হচ্ছে বর্ণান্ধতা বা যে কালার ব্লাইন্ডনেস আমরা বলি, এটা মূলত চোখের যে রং শনাক্ত করি, যে আমরা কোনো একটা বস্তুকে লাল দেখি, হলুদ দেখি, নীল দেখি, সবুজ দেখি, এগুলো আমাদের কীভাবে দেখি, চোখের রং শনাক্ত করে পিগমেন্ট কোষ আছে, সেগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাইলে কিন্তু আমরা আর ঠিকভাবে এই রঙগুলো শনাক্তকরণ করতে পারি না। আচ্ছা, তো মূলত এক্স ক্রোমোজোম সংক্রান্ত সমস্যার কারণে এই ধরনের আমরা প্রবলেমগুলো দেখতে পাই। মিউটেশন মিনস যদি কোনো ধরনের চেঞ্জ বা আকস্মিক পরিবর্তন হয়ে যায় এক্স ক্রোমোজোমে, তখন আমাদের রং শনাক্তকারী পিগমেন্টের আসলে অভাব দেখা দিতে পারে। সো মূল যে প্রবলেমটা হয়, লাল আর সবুজ কালারটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার কমন। এই দুইটা কালারের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। অনেক সময় নীল আর হলুদের মধ্যেও হয়, কিন্তু মোস্ট কমন যেটা সেইটা হচ্ছে লাল এবং সবুজ, রেড অ্যান্ড গ্রিন। সো রেড গ্রিন কালার ব্লাইন্ডনেসটা মোস্ট কমন কালার ব্লাইন্ডনেস। তারপরে যে জিনিসটা আমরা দেখি, পুরুষরা নারীদের তুলনায়, মানে পুরুষদের মধ্যে বর্ণান্ধতাটা নারীদের তুলনায় বেশি, কারণ নারীরা মূলত বাহক হয় এবং খুব কম নারী আসলে কালার ব্লাইন্ড হয়ে থাকে, ঠিক আছে। সো কিন্তু পুরুষদের ক্ষেত্রে কালার ব্লাইন্ড হওয়ার যে পসিবিলিটিটা সেটা বেশি, এবং দেখা যায় যে প্রতি 10 জনের একজনই আসলে কালার ব্লাইন্ড, এবং নারীরা মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে বাহক। তো কালার ব্লাইন্ডনেসে সবসময় বংশগতি হয়, বিষয়টা আসলে এরকম না। কালার ব্লাইন্ডনেসটা অনেক সময় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হইতে পারে। তারপরে বিশেষ করে একটা ওষুধের নাম খুব বেশি মনে রাখা উচিত, সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইনিন। তো এটা হচ্ছে মূলত বাত রোগের জন্য ইউজ করি। হাইড্রোক্সিক্লোরোকুইনিন সেটা হচ্ছে চোখের পিগমেন্টগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেওয়ার মাধ্যমে আমরা আস্তে আস্তে কালার ব্লাইন্ডনেসের দিকে আগায় যাই। তো এটা ঔষধের কারণেও হইতে পারে, বংশগতীয় কারণটা যদিও হচ্ছে তোমার সবচেয়ে কমন কারণ, বাট এটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হইতে পারে। আচ্ছা, ইশিহারা চার্ট নামে একটা চার্ট আছে, যেটা ব্যবহার করে আমরা এই কালার ব্লাইন্ডনেসটা আছে নাকি নাই ওইটার একদম বেসিক টেস্টটা করতে পারি। যেখানে একটা কালারের ভিতরে বিভিন্ন কালারের নাম্বার দেওয়া থাকে, ওইটাকে আমরা বলি ইশিহারা চার্ট। সো এই হচ্ছে জাস্ট কালার ব্লাইন্ডনেসের একদম বেসিক যেই জিনিসটা, এটা সমস্যাটা আসলে অনেক বেশি না,
মানে খুব প্রকট সমস্যা হয় না, বাট মাঝে মাঝে কিছু জায়গায় খুব ভয়াবহ প্রবলেম দেখা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা থ্যালাসেমিয়া, আরেকটা হচ্ছে তোমার বংশগতীয় রোগ। থ্যালাসেমিয়াটাই হচ্ছে মূলত লোহিত রক্তকণিকার সমস্যা যেহেতু হয়, তো রক্তটা ধীরে ধীরে কমে যেতে থাকে, রক্ত শূন্যতা দেখা দেয় এখান থেকে। কারণ লোহিত রক্তকণিকাগুলো ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ওই লোহিত রক্তকণিকার কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাহলে আমরা এখান থেকে মূলত রক্ত শূন্যতা দেখি, এবং এই রক্ত শূন্যতাটা হয় লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতার কারণে। তো কী কারণে অস্বাভাবিক হয় বা এটা মেইন রিজনটা কি সেটাও আমরা একটু দেখবো। এটাও একটা বংশগতীয় রোগ হয়, এবং বংশগতীয় রোগগুলো আসলে তোমার একদম দেখা যায় এটাতে আসলে কোনো ধরনের প্রিভেনশনের সুযোগ কম থাকে। হ্যাঁ, যদিও এখন নতুন অনেকগুলো টেকনোলজি আসতেছে, জিন থেরাপি বা বিভিন্ন টেকনোলজি, বাট এখন পর্যন্ত আসলে অত ডেভেলপ না বংশগতীয় যে রোগগুলো সেগুলো প্রিভেন্ট করার ক্ষেত্রে। তো এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম সংক্রান্ত প্রশ্ন 1-2বার আসছে, কম আসে খুবই, বাট আমি একটু বেসিকটা বোঝাই দিই বাহকের বিষয়টা। যেমন এখানে তুমি যেটা দেখবা যে পিতা এবং মাতা, পিতা এবং মাতা দুইজনেই বাহক, পিতা এবং মাতা দুইজনেই বাহক। বাহক মানে তারা কেউই আক্রান্ত হয় নাই, কিন্তু তাদের মধ্যে জিনটা আছে। এই বিষয়টাও আমি একটু বুঝাই দিই। সুস্থ জিন হচ্ছে ক্যাপিটাল আর, আর অসুস্থ জিন হচ্ছে স্মল আর। যখন দুইটা স্মল আর একসাথে চলে আসে তখন রোগটা প্রকাশিত হয়, কিন্তু যদি একটা ক্যাপিটাল আর আর একটা স্মল আর আসে তখন রোগটা প্রকাশিত হয় না। রোগটা প্রকাশিত হয় না, কিন্তু তারা বাহক হিসেবে কাজ করে। আর যখন দুইটা স্মল আর মানে দুইটা অসুস্থ জিন একসাথে থাকবে তখনই শুধুমাত্র আমরা রোগটাকে প্রকাশিত হইতে দেখি। সো বাহক বাবা বা বাহক মা এটা বলতে বোঝায় যে একটা সুস্থ জিন আর একটা অসুস্থ জিন, দুইটাই অসুস্থ জিন হইলে তখন আমরা দেখতে পাই যে বাচ্চাটা থ্যালাসেমিয়াতে আক্রান্ত হবে। কিন্তু যদি একটা সুস্থ হয় আর একটা অসুস্থ হয় তখন সে আক্রান্ত হবে না, কিন্তু সে বাহক হবে। সেই বাহক আক্রান্ত এটা আমাদেরকে বুঝতে হবে। যদি দুইটাই সুস্থ জিন হয় তাহলে তো সুস্থ, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এই বাহক যেই তোমার যদি থাকে, তো বাবাও যদি বাহক হয় মাও যদি বাহক হয়, তাইলে মূলত এখান থেকে যে অসুস্থ বা থ্যালাসেমিয়ায় আক্রান্ত তোমার বাচ্চা হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক বেশি বেড়ে যায়। তো যদি এখান থেকে একজনও পুরোপুরি তোমার সুস্থ হয়, হ্যাঁ, ধরো তোমার বাবাও যদি তোমার পুরোপুরি সুস্থ হয় অথবা মা যদি পুরোপুরি সুস্থ হয়, তাইলে কিন্তু আর তোমার যে কোনো একজন পুরোপুরি সুস্থ থাকলে এখান থেকে আর কোনো বাচ্চাই থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। এইদার দুইজনকেই রোগে আক্রান্ত হইতে হবে, নাহলে দুইজনকেই বাহক হইতে হবে, তাইলে তোমার বাচ্চারা থ্যালাসেমিয়া হইতে পারে। তাছাড়া আসলে থ্যালাসেমিয়ার রিস্কটা অত বেশি থাকে না। তো এইটাই মেইনলি বোঝানোর জন্য এই ছবিটা দেখানো যে তোমার কোনটা বাহক, কোনটা সুস্থ আর কোনটা অসুস্থ। এবার হচ্ছে থ্যালাসেমিয়ার কারণটা কি, যেটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। মূলত আলফা গ্লোবিউলিন প্রোটিন এবং বিটা গ্লোবিউলিন প্রোটিন, এই দুইটা প্রোটিন থাকে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকায়। এই লোহিত রক্তকণিকার দুইটা প্রোটিনের যদি কোনো ধরনের সমস্যা হয় তখনই আমরা মূলত এই থ্যালাসেমিয়া রোগটা দেখে থাকি। তো এই আলফা প্রোটিন বা আলফা গ্লোবিউলিন প্রোটিনের যদি তোমার ত্রুটিপূর্ণ হয় তখন এটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া বলি। আর বিটারটার আরেকটা স্পেশাল নামও আছে, বা বিটার যেই তোমার স্পেশাল নামটা সেটা আসলে খুব বেশি পরিচিত বা পরীক্ষাতেও এটা লাগে বেশি। সো আলফার থ্যালাসেমিয়াতে আলফা গ্লোবিউলিন জিনটা সাধারণত যেটা সেটা ত্রুটিপূর্ণ হবে বা অনুপস্থিত থাকবে। আর বিটা থ্যালাসেমিয়ার একটা বিশেষ নাম যেটাকে আমরা বলি কুলির থ্যালাসেমিয়া। সো বিটা থ্যালাসেমিয়ার আরেকটা বিশেষ নাম হচ্ছে কুলির থ্যালাসেমিয়া, এবং এটা নামেই বেশি পরিচিত। এটাতে মূলত বিটা গ্লোবিউলিন যে প্রোটিনটা সেইটা উৎপাদনে ব্যাহত হইলে বিটা থ্যালাসেমিয়া বা মূলত এটার নাম আমরা বলি কুলির থ্যালাসেমিয়া হয়ে থাকে। আচ্ছা, তারপরে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা হয়, শিশুরা জন্ম থেকেই রক্ত স্বল্পতায় ভুগতে থাকে এবং তাদেরকে নিয়মিত দেখা যায় রক্ত দেওয়ার প্রয়োজন হয়, এবং এটা প্রতিরোধের জন্য আসলে থ্যালাসেমিয়া পরীক্ষা করে, যেটা বললাম যে পিতাও যদি তোমার বাহক হয় মাতাও যদি বাহক হয় তাহলে সম্ভাবনা বেড়ে যায়। পিতা মাতা যে কোনো একজন পুরোপুরি সুস্থ হইলে কিন্তু আর এই ধরনের সমস্যা হওয়াটা খুব সম্ভাবনা কমে যায়।
আচ্ছা, তারপরে হচ্ছে থ্যালাসেমিয়ার লক্ষণের প্রধান লক্ষণটা হচ্ছে তার মধ্যে রক্ত শূন্যতা দেখা দেয় এবং অনেক সময় দেখা যায় জন্মের আগেই শিশু মারা যাইতে পারে যদি থ্যালাসেমিয়াটা খুব বেশি প্রকট হয়ে যায়। থ্যালাসেমিয়া জিনের আক্রান্তটা প্রথম বছর থেকে ওই জটিলতা, যেই রক্ত শূন্যতা, সেটাতে ভুগতে শুরু করে এবং লোহিত রক্তকণিকা যখন ভেঙে যায়, লোহিত রক্তকণিকার ভিতরে যে লৌহটা, হ্যাঁ আমরা জানি ফেরিটিন বা লৌহ, সেই লৌহটা জমে যায়। তার মানে লোহিত রক্তকণিকা ভাঙার ফলে যে লৌহটা তোমার মুক্ত হয় সেটা শরীরে জমতে থাকে, সেটাও আবার আরেকটা ক্ষতির কারণ হয়। এবং যদি কোনো কারণে এই সমস্যাগুলোর জন্য যকৃতের উপরে প্রভাব পড়ে এবং যকৃত নষ্ট হয়ে গেলে জন্ডিস এবং অগ্নাশয় নষ্ট হয়ে গেলে ডায়াবেটিস হইতে পারে। তার মানে এখান থেকে খেয়াল করে দেখো, রক্ত শূন্যতা, সেইটার সাথে লিভার ফেইল, তার সাথে আবার ডায়াবেটিস, কতগুলো কমপ্লিকেশন যুক্ত হয় এবং তার ফলে আসলে দেখা যায় থ্যালাসেমিয়া আক্রান্ত মানুষদের খুবই ভয়াবহ রকমের একটা তোমার শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাইতে হয়। আবার দেখা যায় বাচ্চারা খুব বেশি প্রকট হলে থ্যালাসেমিয়াতে জন্মের আগেই মারা যায়। থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার জন্য আসলে তোমার ওরকম কিওর হয়ে যায় এরকম চিকিৎসা আসলে নাই তেমন। মূলত রক্ত শূন্যতা হলে নিয়মিত রক্ত দিয়ে সেটাকে ভালো রাখতে হয়। আর ঔষধ তোমার বলতে আসলে তোমার এখান থেকে বিভিন্ন যে রোগগুলা, যাতে তোমার লিভারটা সুস্থ থাকে, তারপর হচ্ছে তোমার অগ্নাশয় সুস্থ থাকে, এইরকম হচ্ছে বিভিন্ন ম্যানেজমেন্ট তোমাকে করতে হয়। আর লৌহ যেহেতু তোমার শরীরে এমনি অতিরিক্ত হয়ে গেছে লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার কারণে, যার কারণে লৌহ সমৃদ্ধ যে ফল, ঔষধ বা যা আছে এগুলো খাওয়া নিষেধ, যাতে তোমার লৌহ এমনি শরীরে বেশি, আরও যদি খাও তাহলে তো আরও বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো মাংসটাও দেখা যায় একটু কম খাওয়া লাগে এই ক্ষেত্রে। আর সব কিছু মিলায় থ্যালাসেমিয়া রোগীদের আসলে যেই বললাম এত কমপ্লিকেশন, সেটা বাঁচার সম্ভাবনাটা আসলে খুব বেশি কম। তো 30 বছরের বেশি আসলে দেখা যায় কোনো থ্যালাসেমিয়া রোগী তেমন একটা বাঁচে না। এই যে তোমাকে যে জিনিসগুলো বললাম থ্যালাসেমিয়া সংক্রান্ত তোমার কেন হয়, এটার কি কি লক্ষণ, এটা চিকিৎসা, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ফ্রিকুয়েন্সিটা খুবই কম যদিও, বাট পরীক্ষাতে আসতে দেখা গেছে। তারপরে আমরা যদি এখান থেকে একটু এবার প্রশ্নটা দিয়ে দেখি যে কি হয়েছে আসলে। এই যে দেখো, উদ্দীপকে বলছে শাকিল আর লিমন তোমার দুই বন্ধু, দুইজনে রক্ত স্বল্পতাজনিত সমস্যাতে ভুগতেছে। ডাক্তার বলছে যে শাকিল আর লিমনের রোগ দুইটা ভিন্ন, দুইজনে রক্ত স্বল্পতায় ভুগতেছে কিন্তু দুইজনের রোগ ভিন্ন। লিমনের রোগটার জন্য বাবা আর মা দায়ী, তার মানে এটা বংশগতীয় রোগ এবং যে বংশগতীয় রোগের মধ্যে কি হচ্ছে, রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে। তাইলে আমরা ঘ নম্বর প্রশ্নটা যদি দেখি, যেটা মূলত হচ্ছে এই থ্যালাসেমিয়ার সাথে কানেক্টেড একটা প্রশ্ন, লিমনের ক্ষেত্রে ডাক্তারের উক্তি যথার্থতা ব্যাখ্যা করো। মানে লিমনের রোগ বাবা মার সাথে যদি সম্পর্কিত হয় এবং রক্ত স্বল্পতা থাকে, সেটা অবশ্যই থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া যেহেতু একটা বংশগতীয় রোগ, এটার জন্য বাবা মা দায়ী। এটা কিভাবে আমরা বলবো, এটার জন্যে আমি এই যে ডায়াগ্রামটা, এটার জন্যই হচ্ছে মূলত দেখানো। এই ডায়াগ্রামটা দিয়েই হচ্ছে আমরা মূলত বাবা মা যে দায়ী সেটা ব্যাখ্যা করব। তার মানে এই চ্যাপ্টারে যখনই আমাদেরকে কোনো ধরনের বংশগতীয় বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করতে বলবে, আমরা অবশ্যই এইরকম ক্রসগুলো দেখানোর চেষ্টা করব। সেই প্রশ্নের উত্তরটা এইখানেই সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি এবং প্রশ্নের উত্তর লেখার সময় অবশ্যই এই ডায়াগ্রামটা আমরা দেখানোর চেষ্টা করব যে থ্যালাসেমিয়ার সঙ্গে কিভাবে পিতামাতা আসলে দায়ী। আশা করি প্রশ্নটার এবং তার সঙ্গে রিলেটেড অ্যান্সারটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা একটু দেখি, সেটা হচ্ছে এবার বিবর্তন, মানে লাস্ট যেই চ্যাপ্টারের পার্টটা। সো এসএসসি পরীক্ষায় সাধারণত বিবর্তন থেকে খুবই কম প্রশ্ন আসে, বাট আসতে দেখা যায়, একদমই আসতে দেখা যায় এরকম না। গত 6 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে যদি পুরো চ্যাপ্টার থেকে 50 বারের বেশি প্রশ্ন আসে, এখান থেকে তোমার 10 বারেরও কম প্রশ্ন আসছে। তো বিবর্তন থেকে প্রশ্নগুলো সাধারণত খুব বেশি জটিলও হয় না, একটু ডেসক্রিপটিভ হয় প্রশ্নগুলো। সো নাম্বারের ক্ষেত্রে হয়তো বা একটু কম বেশি হইতে পারে, বাট অত ফ্রিকোয়েন্সিটা বেশি না। তাহলে আমরা এখান থেকে ডারউইনের যে বিষয় সম্পর্কে আসলে জানতে পারি, যে ডারউইন তার প্রকৃতিতে মূলত প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে জীবের টিকে থাকা বা যোগ্যদের টিকে থাকার যে কথাবার্তাগুলো বলছে, সেগুলো থেকে মূলত প্রশ্নগুলো আসে। এবং সে যেটা বলছে যে একটা পরিবেশে যখন একটা জীবের বংশবৃদ্ধির হার অনেক বেশি বেড়ে যায়, তাদের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যায়। যেমন একটা মাছ পানিতে কোটি কোটি ডিম পারে, সবাই তো বেঁচে থাকে না। কেন? কারণ এদের মধ্যে যখন অনেক ডিম একসাথে আসে, প্রতিযোগিতা শুরু হয় বেঁচে থাকার জন্য। তার যে উপাদান সেগুলো তো নির্দিষ্ট,
তো এই নির্দিষ্ট উপাদানের মধ্যে তাদের প্রতিযোগিতার মধ্যে কেউ জিতে কেউ হারে, যারা জিতে তারা বেঁচে থাকে, যারা হেরে যায় তারা আস্তে আস্তে মারা যায়। তো এই বিষয়টাই আমরা আসলে যেটা বলছি, সীমিত খাদ্য এবং সীমিত বাসস্থানের কারণেই পৃথিবীতে জীবের বংশবৃদ্ধির হার বেশি হইলেও সেটা টিকে থাকার হার হয়তো বা অত বেশি না, কারণ তাদের বেঁচে থাকার জন্য কি করতে হয়, প্রতিযোগিতা করতে হয়। এই প্রতিযোগিতা থেকে সে একটু সংগ্রাম বলছে এবং সংগ্রামের টাইপও বুঝাইছে। সংগ্রামের মধ্যে আমরা 3টা ধরনের সংগ্রাম মূলত দেখি। একটা হচ্ছে আন্তঃপ্রজাতিক, 2টা ভিন্ন প্রজাতির মধ্যকার সংগ্রাম। যেমন তুমি যদি বলো যে ব্যাঙ কীট পতঙ্গ খায়, তাহলে ব্যাঙ এবং কীট পতঙ্গের মধ্যে একটা টানাপোড়ন, তাদের মধ্যে একটা সংগ্রাম আছে। সাপ ব্যাঙ খায়, তাহলে সাপ আর ব্যাঙের মধ্যে আবার একটা টানাপোড়ন। সো এই সংগ্রামগুলা একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির হয়। হ্যাঁ, তার মানে ধরো আমরা যদি ধরো হচ্ছে গবাদি পশু, ধরো আমরা হচ্ছে গবাদি পশু যদি খাই, তাহলে গবাদি পশুকে আমরা যেহেতু খাবার হিসেবে গ্রহণ করতেছি, তাহলে পরিবেশে আমরা যত বেশি গবাদি পশু খাবার হিসেবে গ্রহণ করব, গবাদি পশুর পরিমাণ তত বেশি কমে যাবে। এই উদাহরণটা আরও ভালো বোঝানো যায় বাঘ আর হরিণ দিয়ে। যদি একটা বনে বাঘের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, হরিণের পরিমাণ কমে যাবে। আবার হরিণের পরিমাণ যখন কমতে থাকবে, বাঘের খাবার কমে যাবে। একসময় এসে আবার দেখা যাবে বাঘের খাদ্যাভাবে বাঘও মারা যাচ্ছে। তার মানে হরিণের সংখ্যা অনেক বেশি বাড়তেও পারে না, হরিণের সংখ্যা অনেক বেশি কমতেও পারে না। আবার বাঘের সংখ্যা ধরো কমে গেলে হরিণের সংখ্যা অনেক বেড়ে যাবে। আবার হরিণের সংখ্যা অনেক বেড়ে গেলে তখন তাদের নিজেদের মধ্যে খাবার নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। তাইলে এই যে আবার বললাম, বাঘ আর হরিণের মধ্যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম। আবার হরিণের সংখ্যা যখন অনেক বেড়ে যাচ্ছে, তারা নিজেদের মধ্যে আবার খাবার নিয়ে প্রতিযোগিতা শুরু করতেছে, সেইটাকে আমরা বলতেছি অন্তঃপ্রজাতিক সংগ্রাম, মানে নিজেদের মধ্যেই প্রতিযোগিতা। যেমন একটা বনে যখন হরিণের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে, গাছপালা তো লিমিটেড, তখন ওই গাছপালাগুলোর জন্যে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা বলতেছি হরিণগুলার ভেতরে সংগ্রাম বা অন্তঃপ্রজাতিক সংগ্রাম। আরেকটা হইতে পারে যে যদি তোমার পরিবেশে তোমার খরা হয়, বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন আমরা বলি সেটাকে পরিবেশের সঙ্গে সংগ্রাম। সো পরিবেশের সঙ্গে সংগ্রাম করেও কিন্তু তোমার টিকে থাকতে হয়। এই সবগুলা সংগ্রামের পরে যে যত বেশি যোগ্য সে টিকে থাকবে, আর যে অযোগ্য সে ধীরে ধীরে এখান থেকে হারায় যাইতে থাকবে। তো সবসময় আমরা যেটা বলি যে তোমার এই যে হারায় যাওয়ার ক্ষেত্রে যদি তোমার কোনো একটা জীব পরিবেশের সাথে মানায় নিতে না পারে তার পরিবর্তনগুলোর মাধ্যমে, তো তখন হচ্ছে সে কিন্তু আর পরিবেশে টিকে থাকতে পারে না। যেন আমরা জানি যে ডাইনোসর অনেক বড় একটা প্রাণী ছিল, তো পরিবেশের সাথে সে আসলে টিকে থাকতে পারে নাই। পরিবর্তন যদি না হইতে পারে, তার মধ্যে যদি কোনো ধরনের প্রকরণ পরিবৃত্তি না আসে, তার মধ্যে যদি জীবের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য যে জরুরি পরিবর্তনগুলো সেগুলো যদি না হয়, তাহলে কিন্তু সে ধীরে ধীরে আসলে হারায় যাবে। তো প্রাকৃতিক নির্বাচন বলতে আমরা মূলত এটাই বলি যে প্রকৃতির সঙ্গে মিলায় চলার জন্য তার মধ্যে কি হবে, কিছু অনুকূল বৈশিষ্ট্য তৈরি হবে, যার মাধ্যমে সে ওই পরিবেশে টিকে থাকবে এবং ওই পরিবেশে সে যোগ্য হিসেবে টিকে থাকবে। যদি সে ওই পরিবেশে অযোগ্য হয়, তার মধ্যে যে অনুকূল পরিবর্তন সেগুলো না আসে, তাহলে সে ধীরে ধীরে মারা যাইতে থাকবে। এই বিষয়টাকে মূলত আমরা বলি তোমার প্রাকৃতিক নির্বাচন। তাহলে যোগ্য যে জীব তারা প্রতিযোগিতায় টিকে থাকবে এবং বংশবিস্তার করবে, আর নাইলে তারা পরিবেশ থেকে হারায় যাবে। এটাই হচ্ছে মূলত ডারউইনের কনসেপ্ট, এবং এই কনসেপ্টের উপরে বেস করে সাধারণত কিছু প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা এই প্রশ্নটা একটু দেখি। এখানে বলছে যে সিফাত জীবের বিভিন্নতার জন্য নানা ধরনের ঘটনা পর্যবেক্ষণ করছে। সেই ঘটনা দুইটা কি? 1 নম্বর ঘটনাটা হচ্ছে একটা মাছ প্রচুর সংখ্যক ডিম পারছে। সো ডিম পারলেও নদীতে মাছের সংখ্যা কিন্তু ওইভাবে বাড়তেছে না, মাছের সংখ্যা সেই অনুযায়ী খুব একটা বেশি না। ঘটনা 2 হচ্ছে, আচ্ছা তাহলে আমরা একটু ঘটনা 1টাই আগে ব্যাখ্যা করি। ঘটনা 1-এর কারণ বিবর্তন তত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে বলছে। দেখো আমরা কি বলছি, ওই যে আমরা প্রথমেই বলছি যে তাদের মধ্যে সংগ্রাম বেড়ে যাবে। পরিবেশের খাবার লিমিটেড, বাসস্থান লিমিটেড, সীমিত খাদ্য সীমিত বাসস্থান। মাছ প্রচুর ডিম দিচ্ছে, কিন্তু ডিম প্রচুর দেওয়ার ফলে তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে সীমিত খাদ্য সীমিত বাসস্থানের কারণে। এই প্রতিযোগিতার কারণে ধীরে ধীরে কি হচ্ছে, সব ডিম তো আর বেঁচে থাকতে পারতেছে না, তার কারণে সেই অনুযায়ী যত হারে ডিম বৃদ্ধি পাচ্ছে বা ডিম দিচ্ছে সেই অনুযায়ী মাছ কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। এবার ঘটনা 2টা আমরা দেখি। বাংলাদেশের মূল ভূখণ্ড হতে নিঝুম দ্বীপে অনেকগুলো কুকুর স্থানান্তরিত করা হয়।
তো মূল ভূখণ্ডের যে কুকুরগুলো সেগুলোর তুলনায় ওই নিঝুম দ্বীপের যে কুকুর সেগুলো অনেক বেশি হিংস্র প্রকৃতির হয়ে যায়। এইটার কারণটা আসলে কি? আমরা ঘটনা একে একে বিবর্তন তত্ত্ব অনুযায়ী যেটা বলবো সেটা হচ্ছে মূলত সীমিত খাদ্য, সীমিত বাসস্থান, সীমিত খাদ্য ও বাসস্থান, এটা হচ্ছে মূল কারণ, এবং যার ফলে কি হয়, তাদের অন্তঃপ্রজাতিক সংগ্রামটা বেড়ে যায়। অন্তঃপ্রজাতিক সংগ্রামটাও বেড়ে যায়, অন্তঃপ্রজাতিক সংগ্রামটা বেড়ে যায়। আর দুই নম্বর ঘটনাটা হচ্ছে সে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্যে তার মধ্যে কিছু পরিবর্তন আসছে, ঠিক আছে, তার আচরণগত পরিবর্তন আসছে। কেন আসছে? কারণ সেইখানে যখন সে নিঝুম দ্বীপে গেছে পরিবেশটা তার জন্য প্রতিকূল, সেই প্রতিকূল পরিবেশের মধ্যে তার আন্তঃপ্রজাতিক সংগ্রাম অনেক বেড়ে গেছে। দেখা গেছে ওইখানে অনেক হিংস্র প্রজাতির কিছু প্রাণী হয়তো বা সে দেখতেছে যাদের সাথে সংগ্রাম করে তাকে টিকে থাকা লাগতেছে, তাহলে তার আন্তঃপ্রজাতিক সংগ্রামের একটা বিষয় আছে সেইখানে। তারপরে সেখানের পরিবেশের প্রতিকূলতা, তাহলে পরিবেশের সাথে সংগ্রাম, আন্তঃপ্রজাতিক সংগ্রাম, এই দুইটা সংগ্রামের কারণে তার মধ্যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্যে কিছু পরিবর্তন আসতেছে, যেটাকে আমরা বলতেছি প্রকরণ বা পরিবর্তন। এই পরিবর্তনগুলোর কারণেই সে ওই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারতেছে। ঢাকা শহরে একটা কুকুরকে ওই রকম কোনো হিংস্র প্রাণী বা পরিবেশের প্রতিকূলতার সাথে কিন্তু লড়াই করে টিকে থাকতে হচ্ছে না, যেটা ওই নিঝুম দ্বীপে তাকে করতে হচ্ছে। সো এই ধরনের সংগ্রাম এর কারণেই তার মধ্যে পরিবর্তন আসে। এই পরিবর্তনের মাধ্যমেই সে আসলে প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়। এই প্রাকৃতিক নির্বাচনটাই তাকে টিকে থাকতে সহায়তা করে। যদি তার মধ্যে এই পরিবর্তনগুলো না হয় তাহলে সে প্রাকৃতিকভাবে নির্বাচিত হবে না, সে যোগ্য হবে না, সে ধীরে ধীরে হারায় যাবে। সো এই হচ্ছে টোটাল কনসেপ্টটা যেটা তোমার কাছে এখান থেকে জানতে চাওয়া হয়েছে। তো মোটামুটি প্রশ্নগুলো এরকমই হয়, এই জায়গা বা এই তিনটা সংগ্রাম বা প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের টিকে থাকা, এই রিলেটেড প্রশ্নই সাধারণত এখান থেকে বেশি আসে। যদিও ইন টোটাল এই জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে গত 6 বছর আসলে খুব বেশি প্রশ্ন আসছে, জিনিসটা এরকম না, বাট প্রশ্ন আসছে। তো আমরা কিছুটা দেখব। আর টপিকটা যেহেতু সহজ, আমাদের জন্য আসলে খুব বেশি এটা নিয়ে আসলে এফোর্ট দেওয়াও আসলে লাগে না। তারপরে আমরা ফাইনালি এই টোটাল চ্যাপ্টারের ওভারভিউ থেকে একটা প্রশ্ন একটু দেখার চেষ্টা করব। এই প্রশ্নটা, এরকম প্রশ্ন আমি আসলে একবার কি দুইবার আসতে দেখছি, যদিও খুবই বেসিক একটা প্রশ্ন। তো আমরা জাস্ট এই প্রশ্নটা একটু সলভ করলেই মোটামুটি আমাদের আজকের যতগুলো টাইপ বা যতগুলা ইম্পর্টেন্ট কনসেপ্ট সবগুলাই মোটামুটি এখান থেকে কাভার হয়ে যাবে। তো আমরা একটু প্রশ্নটা একটু দেখি। প্রথমে হচ্ছে পদ্ধতি 1 এবং পদ্ধতি 2, দুইটা পদ্ধতি আমাকে দেখানো হয়েছে। সো দুইটা পদ্ধতির মধ্যে গতে প্রশ্ন করা হয়েছে পদ্ধতি 2 নিয়ে, যেখানে আমাকে বলছে একটা ডিএনএ থেকে আমি আরেকটা নতুন ডিএনএ তৈরি করব। তাহলে একটা ডিএনএ থেকে আমি নতুন 2 সেট ডিএনএ তৈরি করার প্রক্রিয়াটা কি? এটাই হচ্ছে আমার ডিএনএর অনুলিপন প্রক্রিয়া। তো আমার কাছে অ্যাকচুয়ালি এখান থেকে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, যেটা অলরেডি আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। উদ্দীপকের পদ্ধতি 1 মেন্ডেলের সূত্র অনুসরণ করে। হ্যাঁ, মেন্ডেলের সূত্র অনুসরণ করে, এই জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চাইছে। উদ্দীপকের পদ্ধতি 1-এ কি বলছে? লাল ফুল এবং সাদা ফুল, এইটা হচ্ছে তোমার কি হবে? ক্রস হবে, মানে এখানে এটা ক্রস হবে। এই লাল ফুল সাদা ফুলের ক্রস, এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি একটু দেখার চেষ্টা করব। সো এই হচ্ছে ডিএনএ অনুলিপন পদ্ধতি গতে। আমরা একটু ঘ প্রশ্নটাতে ফোকাস করব। এই প্রশ্নটা মোটামুটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো লাল ফুল এবং সাদা ফুল, এর মধ্যে আমাদেরকে আবার বলে দেওয়া হয়েছে যে লাল ফুলের যেই আর, সেই লাল ফুলের আরটা হচ্ছে প্রকট। লাল ফুলের আরটা প্রকট। কেমনে বুঝলাম প্রকট? তার কারণটা তুমি খেয়াল করো, আরটা হচ্ছে বড় হাতের অক্ষর, তাই না? আর ছোট আরগুলো ছোট হাতের অক্ষর। তাহলে বড় বা ক্যাপিটাল লেটার যেহেতু, সেই ক্যাপিটাল লেটার হওয়ার কারণে এটা প্রকট। আর যেটা স্মল লেটার সেটা আমরা অলওয়েজ প্রচ্ছন্ন বলি। তাহলে প্রকট কোনটা, প্রচ্ছন্ন কোনটা, সেটা কিন্তু আমরা ধরে ফেলতে পারছি। আমাদেরকে লাল ফুল বলতে বলা হয়েছে দুইটা ক্যাপিটাল আর, এটা হচ্ছে লাল ফুল। আর দুইটা স্মল আর দিয়ে আমাদেরকে বলা হয়েছে সাদা ফুল। এবং বলা হয়েছে এই
লাল ফুল এবং সাদা ফুলের মধ্যকার যখন আমরা ক্রস করছি তখন এইটা থেকে সবগুলো আমরা লাল ফুল পাইছি। লাল ফুল সাদা ফুলের ক্রস, এইটা থেকে আমরা সবগুলা ফুল লাল পাইছি। এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে মেন্ডেলের সূত্র অনুযায়ী বা মেন্ডেলের পদ্ধতিটা অনুসরণ করে। সো মেন্ডেলের পদ্ধতিতে আগে আমরা এটাকে ক্রস করব। তো প্রথমে এইখান থেকে আমরা যেই লাল ফুল সেইটা আর সাদা ফুলের যেই জিনোটাইপটা সেটা এখান থেকে লিখলাম। লিখার পরে আমরা এখান থেকে প্রথমে গ্যামেট তৈরি করতেছি। সো লাল ফুলের থেকে আমি প্রথমে একটা আর এখান থেকে দুইটা ভেঙে গেছে যেহেতু, তাহলে আমরা যদি জিনিসটাকে খুব সহজে বুঝাই যে আর এটা ছিল হচ্ছে তোমার ডিপ্লয়েড, আর এটা ভেঙে এখন হ্যাপ্লয়েড তৈরি হয়ে গেছে। সেইমভাবে স্মল আর এটাও ভেঙে এখান থেকে গ্যামেটে দুইটা হ্যাপ্লয়েড তোমার তৈরি করছে গ্যামেট। দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করার পর এবার যদি আমি এর মধ্যে ক্রস করি, তাহলে প্রথমে এইটার সাথে এইটার ক্রস করলাম, আসবে এইখানে ক্যাপিটাল আর এখানে স্মল আর। তো ক্যাপিটাল আর স্মল আর, আমরা জানি কি ক্যাপিটাল আর হচ্ছে লাল আর স্মল আরটা হচ্ছে সাদা। তাহলে এই লাল আর সাদার মধ্যে কার শক্তি বেশি, কে প্রকট? লাল প্রকট। তাহলে লাল আসার কথা এটা, তাহলে এটাও লাল আসলো। এটার সাথে যদি এবার আমরা এইটার ক্রস করি তাও দেখো সেম রেজাল্ট। এইটার সাথে এটা ক্রস করলেও সেম, এটার সাথে এটা ক্রস করলেও সেম। আলটিমেটলি সবগুলা কি আসতেছে? ক্যাপিটাল আর স্মল আর। ক্যাপিটাল আরটা হচ্ছে লাল আর স্মল আরটা হচ্ছে সাদা। এখন লাল আর সাদার মধ্যে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লাল, তার কারণে সবগুলা ফুল কি আসতেছে? লাল আসতেছে। এই জিনিসটাই হচ্ছে মূলত মেন্ডেলের সূত্রতে আমরা যখন দেখি তখন মেন্ডেলের সূত্রতে মূলত আমরা মটরশুঁটি গাছ দিয়ে এই জিনিসটা দেখি যে মটরশুঁটি গাছের মধ্যে কেউ লম্বা কেউ খাটো, সেই অনুযায়ী আমরা পরে এই জিনিসটা দেখে থাকি। সো মেন্ডেলের সূত্র অনুযায়ী মূলত এই জিনিসটাকে আমাদেরকে এখান থেকে ব্যাখ্যা করতে বলছে এবং মেন্ডেলের সূত্র অনুযায়ী জিনিসটাকে ব্যাখ্যা করে দেখানো হয়েছে। তো এইটাই আসলে জানতে চাইছে মেন্ডেলের সূত্র অনুযায়ী যে আসলে আমরা এখান থেকে এই টোটাল বিষয়টা কি মেন্ডেলের সূত্র অনুযায়ী বুঝতেছি। আমি জাস্ট মেন্ডেলের সূত্র একটু মনে করাই দিই। মেন্ডেলের সূত্র যেটা ছিল দুইটা লম্বা, মানে পিতা যদি ধরি তাহলে লম্বা আর তার সাথে খাটো, এটার ক্রস। তখন আমরা এখান থেকে পাইছিলাম যে সবগুলাই ক্রস করে কি হয়ে যায়, সবগুলাই ক্রস করার মাধ্যমে লম্বা গাছ আসে। লম্বাটা হচ্ছে প্রকট, এটার সাথে এটা ক্রস করি, এটার সাথে এটা করি, এটার সাথে এটার করি, বা এটার সাথে এটা করি, সবগুলাই কি আসে? সবগুলাই আসে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। সো ক্যাপিটাল টিটা হচ্ছে লম্বা, স্মল টিটা হচ্ছে খাটো। সো লম্বা আর খাটোর মধ্যে অলওয়েজ লম্বার এটা হচ্ছে প্রকট। এটা যেহেতু প্রকট তাইলে ক্যাপিটাল টি আর স্মল টি এর মধ্যে অবশ্যই এটা হইতে হবে সবগুলা লম্বা। এই বেসিক কনসেপ্টটা থেকে মূলত এই টোটাল ক্রসটা দেখানো হয়েছে। সো জাস্ট মেন্ডেলের সূত্রেরই আরেকটা ভার্সন হিসেবে এই প্রশ্নটা আসছে। সো আশা করি মোটামুটি এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার এবং হোপফুলি তোমাদের যতগুলা টাইপের প্রশ্নের প্রয়োজন এই চ্যাপ্টারটা থেকে সবগুলা টাইপের প্রশ্ন আসলে এখান থেকে মোটামুটি কভার হয়ে গেছে এবং কোনটার ইম্পর্টেন্স কেমন, কোনটার ফ্রিকোয়েন্সি কেমন, আশা করি তোমরা এখান থেকে বেশ ভালোভাবে বুঝতে পারছো। তো তোমরা যদি একটু এই বিষয়গুলো প্র্যাকটিস করো আমার মনে হয় যে তোমাদের আর কোনো প্রবলেম এই চ্যাপ্টার রিলেটেড থাকবে না। সো আমরা এই এক ভিডিওতে মোটামুটি পুরো চ্যাপ্টারের যতগুলো টপিক এবং ওই টপিকগুলো থেকে আসার মতো যতগুলো প্রশ্ন সবগুলা কাভার করে ফেললাম। আশা করি তোমাদের জন্য এই নিয়ে আর তেমন কোনো সমস্যা থাকবে না। তো তোমরা যদি এরকম আরও ভিডিও পাইতে চাও সামনে এবং তোমাদের যদি এইরকম ভিডিও যে গাইডলাইন সাজেশনগুলো পাইতে চাও তোমরা সবাই এই ভিডিও দেওয়া কমেন্টে চলে যাবা এবং কমেন্টে তোমাদের জন্য আমাদের যে পিডিএফ সাজেশন পিডিএফ এবং যে পরীক্ষার গাইডলাইন এগুলো সবগুলো থাকবে, যেগুলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। আশা করি এরকম নেক্সট আরও ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে যেখানে আমার এরকম পরীক্ষার সকল প্রস্তুতি সহ সবগুলো গাইডলাইন নিয়ে আলোচনা করবো। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।